আয়না যেতে ইচ্ছুক না হলে সমুদ্র হতাশ হলো। তার বাইরে ঘুরতে যেতে চাওয়ায় রাজি হওয়ার মুখ্য কারণ আয়নাই ছিল। তার সাথে কিছুটা সময় কাটানোর ইচ্ছে ছিল, কিন্তু আয়না স্বয়ং তার আশায় পানি ঢেলে দিচ্ছে। মেয়েটার উপর রাগ উঠছে, কেন যাবে না? আজব তো। আলিয়া অনেক বোঝালো আপাকে, কিন্তু আয়না তার সিদ্ধান্তে অটল, সে যাবে না। তারপর আলিয়া বেরিয়ে আসলো। আপা না গেলে সেও যাবে না, না হলে ব্যাপারটা দৃষ্টিকটু দেখাবে। তার চেয়ে দুই বোনই যাবে না। কাহিনী শেষ। এখন আবার শুনছে শ্রাবণও নাকি যাবে। শ্রাবণ গেলে সে গিয়ে খুব বিব্রতিকর পরিস্থিতিতে পড়ে যাবে। তবে আলিয়া যেতে মন চাচ্ছে। এভাবে অনেক দিন তার ঘোরা হয় না। সে লাস্ট অনেক আগে ফুল ফ্যামিলি মিলে সাজেক গিয়েছিল। এরপর আর ঘোরা হয়নি ফ্যামিলি নিয়ে। সে তাও সময় পেলে ফ্রেন্ড নিয়ে ঘোরে, তাও খুব অল্প সময়ের জন্য। আলিয়া বের হতেই দেখলো বাবা এসেছে বাসায়। এতক্ষণ অফিসে ছিল। বাবাকে দেখে আলিয়া স্মিত হাসলো। এ বাসায় যদি কেউ তাদের দুই বোনকে আহ্লাদ করে তাহলে তা হলো তার বাবা। তবে বাবা তার চেয়ে বেশি আপাকে ভালোবাসে, তা বোঝা যায়। আলিয়া বাবার কাছে গেল। মেঘ সবে অফিস থেকে ফিরল। বাসায় আসতে ছোট মেয়েকে দেখে সে মুচকি হেসে বলে, কিরে মা, তোর মুখ কালো কেন? মা বকেছে নাকি? আলিয়া হাসলো। বাবাও না, সে কি বুঝে না তার মেয়েরা বড় হয়ে গেছে, এখন আর বকা দেওয়া লাগে না। কড়া একটা কথা বললেই মনের অবস্থা শেষ। মেঘ মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এক কাপ চা বানিয়ে দিতে পারবি? এমন সময় রোদেলা এসে বলে, আমি বানিয়ে দিচ্ছি, ওরা তো বাহিরে যাবে। আলিয়ার মন চাচ্ছে ফুফুকে বলতে যে তারা যাচ্ছে না, কিন্তু বলল না। মেঘ আলিয়াকে প্রশ্ন করে, কোথায় যাওয়া হচ্ছে মামনি? আলিয়া মুখ গোমড়া করে বলে, আপা যেতে চায় না, তাই আমিও যাব না। রোদেলা পাশেই ছিল। আলিয়ার কথা শুনে তার খটকা লাগলো। রোদেলা এই অল্প সময়ে বুঝে গেছে যে আয়নার কোনো সমস্যা আছে, কিন্তু সে চায় না যে সে এমন কিছু বলুক যাতে মেয়েটা কষ্ট পাক। তার কাছে প্রিয় যেমন, আয়না আলিয়াও তেমনই। তফাৎ শুধু প্রিয় তার মেয়ে আর আয়না তার ভাইয়ের মেয়ে। কিন্তু মেয়ে তো। মেঘ বলে, আয়না যাবে, আমি ওকে ম্যানেজ করব। তুই মন খারাপ করিস না, জাগি রেডি হ। আলিয়া খুশি হয়ে গেল এবং খুশি মনে প্রিয়র কাছে গেল। মেঘ দ্রুত তার বড় মেয়ের কাছে চলে গেল। আয়না বসেছিল তার রুমে জানালার দিকে তাকিয়ে। মেঘ রুমে ঢুকে আয়নাকে উদ্দেশ্য করে বলে, বড় মামনি। আয়না বাবার ডাক শুনে পিছনে তাকিয়ে বাবাকে দেখে খুব খুশি হলো। পৃথিবীতে বাবাই একমাত্র পুরুষ যাকে সে বিশ্বাস করে। বাবা থাকলে তার ভিতরের ভয় কমে যায়। বাবা আশেপাশে থাকলে তার নিজেকে নিরাপদ মনে হয়। মনে হয় কেউ একজন তার মাথার উপরে ডাল হয়ে দাঁড়িয়ে আছে। মেঘ মেয়ের পাশে বসে বলে, দেখি মা, একটা সুন্দর জামা পরতো। কেন? তোকে নিয়ে ঘুরতে বের হব। আমি যাব না। কিচ্ছু হবে না তো, ওরা সবাই আছে। সমুদ্র আছে, শ্রাবণ আছে, প্রিয় আছে, তোর নিজের বোন আছে। দুইটা ছেলে থাকলে কি আর ভয় থাকে বল? আয়না বিড়বিড়িয়ে বলে, ছেলেদেরকেই তো সবচাইতে বেশি ভয় লাগে। মেঘ নিজ থেকে মেয়ের আলমারি থেকে একটা জামা বের করলো। বাবা এত জোর করলো যে আয়না আর মানা করতে পারিনি। অগত্যই জামাটা পরেই বের হলো রুম থেকে। সমুদ্র আয়নাকে দেখে খুব বেশি খুশি হলো, কিন্তু পিউ আর আলিয়াকে সাজসজ্জা ভরা মুখের সামনে আয়নাকে খুবই সাধারণ লাগছে। পুরনো একটা ঘিয়া রঙের জামার ওড়না, চুলগুলো ছাড়া রাখলেও নেতিয়ে গেছে। মনে হয় চুলও আশ্রয় নেই। তারপরও সমুদ্রের চোখ আয়নাতেই আটকা পড়লো। আয়নার নাকের নিচে আর ডান ঠোঁটের সামান্য উপরে একটা ছোট্ট তিল আছে। শ্রাবণ পাঞ্জাবি পরে রেডি হয়ে অনেক কড়া পারফিউম দিয়ে চুল স্পাইক করে বের হলো। বের হতে বড়সড় ধাক্কা খেলো। নাগিনীর মানুষের রূপ দেখে সে বিশাল ধাক্কা খেলো। আলিয়া বেগুনি রঙের একটা শাড়ি পরে খুব সুন্দর করে সেজেছে এবং বর্তমানে সে হেসে হেসে পিউর সাথেই কথা বলছে। শ্রাবণ আলিয়ার দিক থেকে চোখ সরাতে পারছে না। মানে কাল নাগিনীও এত সুন্দর হয়? হাউ কিউট! সমুদ্র বলে ওঠে, তাহলে রওনা দেই? শ্রাবণ বলে, হ্যাঁ হ্যাঁ চল। শ্রাবণ একটা মাইক্রো এনেছে, তার বাবার অফিসের গাড়ি এটা, যেন সবাই একসাথে হই হই করে যেতে পারে। শ্রাবণ ড্রাইভারের সাথে বসলো। এরপর তিন মেয়েকে সমুদ্রের পিছনের সিটে বসিয়ে দিয়ে নিজে তৃতীয় সারিতে একা গিয়ে বসলো। গাড়ি চলা শুরু করলো। এসি ছাড়াই আয়নার ঠান্ডা লাগতে শুরু করলো। এমনিও তার মাত্র জ্বর থেকে সেরেছে, তবে ঠান্ডার মাঝেও তার ভালোই লাগছে। অনেকদিন পর রাস্তা দেখছে সে। পিচঢালা রাস্তা, লাইট পোস্ট, হলুদ বাতি, বড় বড় বিল্ডিংগুলোও কি সুন্দর লাগছে তার। আয়নাই দেখছে, তাতেই মুগ্ধ হচ্ছে। রাস্তার সামনে ফলের দোকান, লাল টকটকে আপেল, কমলা, স্ট্রবেরি, কলা ঝুলিয়ে রাখা। আবার কোথাও কোথাও খাবারের দোকান। এত এত মানুষ, সবাই ব্যস্ত, বিশাল ব্যস্ত। আকাশের নিচে আয়না বসে আছে। আয়নার নাক টানার শব্দে সমুদ্র বুঝলো তার ঠান্ডা লাগছে। সমুদ্র দ্রুত শ্রাবণকে এসি বন্ধ করতে বলে।
জানালা হালকা খুলে দিতে বলে। সমুদ্রের কথা অনুযায়ী তাই করা হলো। এতে বাহিরের উন্মুক্ত বাতাস এসে গা জড়িয়ে গেল আয়নার। ধানমন্ডিতে এসে থামলো সবাই। সবাই নেমে গেল। সমুদ্র গিয়ে আয়নার সামনে দরজা খুলে দিল। আয়না আস্তে করে নামলো। সে কিছুটা ভীত। অনেকদিন পর বের হয়েছে সে। যদি কোনো ক্ষতি হয় তার। গা শিউরে উঠল আয়নার। সমুদ্রে একটা মাস্ক আয়নাকে দিল। তারপর বলল, আয়ু, মাস্ক পরো। এর আগে আয়না অনেকবার মাস্ক পরেছে ল্যাবে। আজকে প্রথম এমনি মাস্ক পরেছে করোনার জন্য। সমুদ্র নরম গলায় বলল, আসো। আয়না সমুদ্র পাশাপাশি হেঁটে হেঁটে যেতে লাগলো। ফিও আর আলিয়া গল্প করতে করতে হাসছে। তাদের প্রতি খেয়াল রাখছে শ্রাবণ। যদিও বা শ্রাবণ ভাবে নাগিনী আশেপাশে থাকলে এমনি মানুষ দৌড়ে পালাবে, তাই সে আলিয়াকে খুব একটা দেখে রাখছে না। পিওকে নজরে নজরে রাখছে সে। মেয়েটা বিদেশ থেকে এসেছে, কিছুই চেনে না। পিও হুট করে থেমে গিয়ে পেছনে ফিরে বলে, শ্রাবণ ভাইয়া, ধান কই? এখানে তো সব বিল্ডিং। শ্রাবণ পিওর মাথায় সাটি মেরে বলে, বলদ কোথাকার, ধানমন্ডি একটা জায়গার নাম। ও, আই সি। শ্রাবণ এসে দাঁড়িয়েছে জন্য আলিয়া একটু দূরে সরে গেল। এতে মেজাজ খারাপ হয়ে যায় শ্রাবণের। সে নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলে, ভাইয়া আসুক, তারপর আগাই। ওকে। ওদিকে আয়না আস্তে আস্তে পা ফেলছে জন্য বেশ খানিকটা পিছিয়ে গেছে সমুদ্ররা। এতে বিন্দুমাত্র বিচলিত না সমুদ্র, বরং তার ভালোই লাগছে আয়নার পাশে হাঁটতে। এক অন্যরকম অনুভূতি এটা। আয়নার গায়ের মিষ্টি গন্ধ সমুদ্রের নাকে এসে ধাক্কা খাচ্ছে। সে খেয়াল করছে আয়না পা ফেলছে বেশ আস্তে আস্তে। অধিকাংশ জনগণই তাদেরকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। কারো দিকে নজর নেই সমুদ্রের। সে আয়নাকে নিয়েই ব্যস্ত। আস্তে আস্তে সময় নিয়েই তারা বাকিদের কাছে পৌঁছালো। শ্রাবণ বলল, কই যাব এখন? সমুদ্র হাত নেড়ে দেখালো, ভিতরে মেলা হচ্ছে, সাথে পিঠা উৎসবও হচ্ছে। ইনডোর, খোঁজ নিছি, সেখানেই যাব। আচ্ছা। সবার চেয়ে পিওর এক্সাইটমেন্ট সবচাইতে বেশি। সে আগে আগে ভিতরে ঢুকে পড়ে। ধানমন্ডিতে এমন আয়োজন প্রায় করে, অনেক রেস্টুরেন্টেই করে। মেলার মতো করে সাজানো হয় যেন শহরের মানুষ গ্রাম্য মেলা উপভোগ করতে পারে। কিন্তু সব কিছুর দাম খুবই বেশি থাকে। ভেতরে ঢুকতে একটা আভিজাত্যের আমেজ পাওয়া গেল। যে যার মতোই ব্যস্ত। মেলা বসলেও কিছুটা ফুড কোর্টের মতো জায়গা, বসা জায়গা করা আছে। একপাশে বিরাট দেওয়ালে কারুকার্য করা, চারপাশে ছোট ছোট স্টল বসেছে। একপাশে পিঠাপুলি। পিউ আর আলিয়া স্টলের দিকে গেল। অনেক সুন্দর করে জামদানি শাড়ি আর নকশি কাঁথা ঝুলিয়ে রাখা আছে। এছাড়াও বিভিন্ন মাটির পুতুল আর ছোট সাজিয়ে রাখা রিক্সা। সমুদ্র নিরাশা হলো। এটাকে মেলা বলে না, জায়গাটা খুব বড়ও না। তবুও সে আয়নাকে নিয়ে একটা টেবিলে বসলো। সমুদ্র জিজ্ঞেস করলো, কি খাবে আয়ু? আয়না কেঁপে উঠল। সমুদ্র এখনও কেন তাকে আয়ু বলে ডাকে? সে কি এখনও এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য আছে? আয়না কিছু বলল না। এজন্য সমুদ্র নিজে থেকেই বলে ওঠে, সিঙ্গারা আছে, ফুচকা আছে, বাপা পিঠাও আছে। কি খাবে তুমি? ফুচকা আয়নার খুবই প্রিয়। ফুচকার কথা শুনে তার খেতে ইচ্ছে করলো। অনেক দিন তার ফুচকা খাওয়া হয় না। সে আস্তে করে বলে, ফুচকা খাবো। সমুদ্র খুবই খুশি হলো। আয়না কথা বলছে এজন্য। যদিও বা সে এখানকার প্রায় সব আইটেমই আনতো আয়নার জন্য, তাও আয়না বলায় সে খুশিই হলো। ফুচকা, পিঠা, সিঙ্গার অর্ডার দিল সবার জন্য। পিহু আগ্রহ নিয়ে সব কিছু খুঁটে খুঁটে দেখছে। হুট করে দেখলো আলিয়া তার পাশে নেই। এমন সময় আমেরিকা থেকে তার ফ্রেন্ডের ফোন এলো। সে ফোন রিসিভ করে কিন্তু কিছু শুনতে পারছে না জন্য বাইরে বের হয়ে কথা বলতে লাগলো। হুট করে পিউ খেয়াল করে কেউ একজন তার পিঠে আপত্তিকর স্পষ্ট করছে। পিউ এক মুহূর্তের জন্য যেন ফ্রিজড হয়ে গেল। মেয়েদের সাথে হ্যারাস হওয়ার কথা সে অনেক শুনেছে, কিন্তু এর কবলে পড়েনি এর আগে কোনোদিন। ভয় পেয়ে যায় পিউ। স্পর্শ গভীর হতে লাগলো। পিউর নাক কান দিয়ে যেন গরম হাওয়া বের হতে লাগছে। রেগে মেগে বোম সে যেই না পিছনে করবে হাতটা সরে গেল। পিউ পিছনে তাকিয়ে দেখতে একটা কালো শার্ট পরা ছেলে গাড়িতে হেলান দিয়ে ফোন চালাচ্ছে, চোখে সানগ্লাস পরা। পিউ ছেলেটার দিকে তেড়ে গেল। মনের সাহস কিভাবে হয় একটা মেয়ের গায়ে হাত দেওয়ার, বাজেভাবে স্পর্শ করার। পিউ কোনো রকম কথা না বলে ছেলেটার কাছে গেল এবং এত এত লোকের সামনে ছেলেটার শার্টের কলার চেপে ধরে। ছেলেটা বড় বড় করে পিউর দিকে তাকালো। হচ্ছিলাটা কি ছেলেটার মাথায় কিছুই ঢুকছে না। পিউ ঝাড়ি মেরে এক নাগারে বলে, তো সাহস কিভাবে হলো আমার গায়ে হাত দেওয়ার? অসভ্য কোথাকার। ঘরে কি মা বোন নাই? বেয়াদব ছেলে। মেয়েদের সম্মান দিতে জানিস না? কুত্তা কোথাকার। রঙ্গন চোখ বড় বড় করে মেয়েটার দিকে তাকিয়ে আছে। যা হচ্ছে তার সব মাথার উপর দিয়ে যাচ্ছে। কোথা থেকে হুট করে মারাত্মক রূপবতী মেয়ে এসে তার কলার ধরে কী সব বলছে। রঙ্গনের কানে কিছুই যাচ্ছে না। সে মেয়েটাকে দেখে ফিদা হয়ে গেছে। তবে শেষ কথাটা শুনেছে, মেয়েটা তাকে কুত্তা বলেছে। রঙ্গন রেগে যাচ্ছে। মেয়েটা সুন্দর বলে তাকে ছাড় দেওয়া যাবে না।
রাস্তার অপোজিটে পুলিশ জিপ তার জন্য অপেক্ষা করছে। 4জন জুনিয়র পুলিশ তার দিকে তাকিয়ে আছে। কি যে লজ্জা! কি ভাবছে তারা রঙ্গনের ব্যাপারে? এভাবে কোনো মেয়ে কেন তাকিয়ে এসে চেপে ধরবে? তাও আবার অতি মাত্রায় মারাত্মক সুন্দরী মেয়ে, যে মেয়েকে দেখলে যে কারোই বুকের মধ্যে তোলপাড় উঠে যেতে পারে। ওই অচেনা ছেলেটার গলা ঝাঁকাতে লাগলো। রাগ তার নাকের ডগায় কিলবিল করছে, কান দিয়ে যেন গরম বাতাস বইছে, আর চোখে জল। এভাবে কোনোদিন হ্যারাসমেন্টের শিকার হয়নি সে। রঙ্গন আবারও মেয়েটার দিকে তাকালো। সবুজ শাড়ি পরে আছে, নাকটা লাল হয়ে আছে, মুখও চোখ লাল। মেয়েটার এই রাগে চাহনি তীরের মতো গিয়ে বিঁধল রঙ্গনের বুকে। সে পিওর কাছে এগিয়ে আসতে লাগে। পিও ভয় পেয়ে যায়। আশেপাশে মানুষজন জড়ো হয়ে যাচ্ছে। ছেলেটা এভাবে তার দিকে কেন আসছে? খারাপ কোনো উদ্দেশ্য আছে কি? পিও চোখ মুখ শুকিয়ে গেল। ছেলেটাকে দেখে তার ভয় ভয়ও লাগছে। রঙ্গন পিওর কিছুটা কাছে এসে ঝুঁকে পড়ল। পুলিশ হওয়ায় রঙ্গন বেশ লম্বা, তাই পিও তার কাঁধেও পড়ে না। সে পিওর মুখে ফুঁক মেরে বলে, বোম্বাই মরিচের মতো এত ঝাঁজ! রঙ্গনের মুখের বাতাস পিওর মুখে আছড়ে পড়তে সে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। রঙ্গন শয়তানি হাসি এসে বলে, অতিমাত্রায় রূপবতীদের এত রাগী হতে হয় না। রূপবতীদের তুষারের ন্যায় ঠান্ডার মোলায়েম হতে হবে গো। পিও চোখ খুলে ডাগর ডাগর চোখে রঙ্গনের দিকে তাকায়। রঙ্গন একটা হাসি ঝুলিয়ে রেখে পিওকে রেখে পিছন দিকে হাঁটা দিল। পিও হতভম্ব হয়ে চেয়ে রয়েছে। হুট করে কেউ একজন আলিয়ার হাত টান দিয়ে পিওর কাছ থেকে সরিয়ে নিয়ে আসে। আলিয়া তাকাতেই দেখে শ্রাবণ তার হাত ধরে আছে। আলিয়া বাস খাই গলায় বলে, তুমি আমাকে টাচ কেন করেছ? শ্রাবণ রাগী গলায় বলে, কেন? তোমার গায়ে চামড়ার হাত দিয়ে ধরা যাবে না নাকি? এখন কি হাত সোনা দিয়ে বাঁধাবো? ফালতু কথা বলবা না, আমাকে আনব্লক করো। পারবো না। শ্রাবণ বিরক্ত হয়ে গেল এবং বলল, ফেসবুকে আনব্লক করো লাগবে না। তুমি কার কার সাথে ঘুরো সেটা দেখার ইচ্ছে নাই আমার। কথা আছে, আনব্লক করবা। কি কথা? এক্ষুনি বলো। আনব্লক আনব্লক করতে ভয় লাগিতেছে নাকি? শ্রাবণ মাঝে মাঝে হুটহাট করে অশুদ্ধ সাধু ভাষায় 2-1 লাইন কথা বলে। তার এটা মুদ্রা দোষে বলা যায়। আলিয়া বলে ওঠে, ভয় কেন লাগবে? শ্রাবণ আলিয়ার দিকে ঝুঁকে হাত দিয়ে চুল ঠিক করতে করতে বলে, ইফ ইউ ফেল ইন লাভ উইথ অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। আলিয়া হু হু করে হেসে বলে, নাড়িয়া বেলতলায় একবারই যাই। শ্রাবণ মুখ কালো হয়ে আসলো। সে আলিয়ার চুলে হাত দিয়ে বলে, কই এই যে, এত বড় বড় চুল তোমার, নাকি ফেক এগুলো? আলিয়া তার চুল ছাড়িয়ে নিয়ে পেছনে ঘুরতে গেলে চুলে টান অনুভব করে, তাই পুনরায় শ্রাবণীর দিকে পেরে। শ্রাবণের শার্টের বোতামে তার চুল আটকে গেছে। আলিয়া চোখ মুখ শক্ত করে বলে, আমার চুল! ছি! আলিয়া, গালি দিতে হয় না। আলিয়া প্রথমে বুঝেনি, পরে বোঝা মাত্র সে রেগে মেগে বোম শ্রাবণকে ঝাড়ি মেরে বলে, ইচ্ছে করে এমন করেছ তাই না? তোমার সানসিল্ক মার্কা চুল আমার বোতামে আটকায় লাভটা। চুল নিচ থেকে আটকে গেছে, আমার হাত নাই। এসব আবল কাজ আমি করিও না। আলিয়া কথা না বাড়িয়ে দ্রুত শ্রাবণের বোতাম থেকে আলিয়া চুল ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ল। হুট করে তার চোখ শ্রাবণের গলায় গেল। সে থমকে যায়। এটা তো তার দেওয়া চেইন আর লকেট। আলিয়া কাঁপা কাঁপা হাতে চুলগুলো ছাড়িয়ে নিয়ে এলোমেলো পা ফেলে অন্যদিকে চলে যায়। শ্রাবণ বাকরুদ্ধভাবে চেয়ে আছে আকাশের দিকে। এই বিশাল আকাশটাও ঠুনকো আর ভালোবাসার কাছে তার। ফুসকে এসে গেছে, খাও। কথাটা সমুদ্র আয়নাকে বলল। ফুসকা দেখে মৃদু হাসি দিল আয়না। সমুদ্র আরেক দফা হায় হয়ে গেল। আয়নাকে প্রথম হাসতে দেখে সে দফায় দফায় যেন মুগ্ধ হলো। আয়ুকে হাসলে এত বেশি সুন্দর লাগে? আসলে হাসলে প্রতিটা মানুষকেই সুন্দর লাগে। সমুদ্রও হাসলো। আয়না চোখ তুলে সমুদ্রের দিকে তাকায়। সমুদ্রের হাসি তার বুকে আঘাত হানে। সে দ্রুত চোখ নামিয়ে নেয়। একটা দম নিয়ে ফুসকা হাতে নিল। এখন আর তার খেতে ইচ্ছে করছে না। তার খুব করে কান্না পাচ্ছে। সব কিছু কেন যেন অসহ্য লাগছে। কি হলো, খাও। সমুদ্রের কথা শুনে আয়না ফুসকা মুখে দিল। অনেকদিন পর ফুসকা খেয়েও তার ভালো লাগছে না, বরং ঝাল লাগছে, খেতে জঘন্য লাগছে। কিছু কিছু খাবার আছে যেগুলো খুশি মনেই খেতে হয়, যেমন ফুসকা। ফুসকা আসলে মজাদার কোনো খাবার না। মেয়েরা খুশি মনে মজা করে খায়, এজন্য আপেক্ষিক দৃষ্টিতে ওটা মজার খাবার। আয়না চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। সমুদ্র দ্রুত 1 বোতল পানি খেতে দিল আয়নাকে। আয়নাও দ্রুত পানিটা খেয়ে নেয়। পানি খাওয়া শেষ হতে সমুদ্র আয়নার মুখে নারিকেল পুরি ফুঁড়ে দিল। আয়না মুখের খাবার নিয়ে অদ্ভুত চোখে সমুদ্রের দিকে তাকিয়ে আছে। সমুদ্র বলল, এখনো জাল খেতে শিখলি না তুই আয়ু? আয়না সমুদ্রের দিকে তাকিয়ে বলে, তোর এখনো মনে আছে আমি যে জাল খেতে পারি না? আয়নার মুখে তুই শুনে একটা ঝটকা খায় সমুদ্র। এই নতুন আয়ুর সাথে তুই শব্দটা বেমানান কেন? সে কি আয়নাকে বন্ধু ভাবে না, নাকি বন্ধুর চেয়ে বেশি কিছু ভাবছে? এই জন্য তুই বলে ডাকাটা হজম হচ্ছে না। বিকেলের উষ্ণ বাতাসে এসে আয়নার এলোমেলো চুলগুলো আরও যেন এলোমেলো করে দিচ্ছে।
এক নামহীন মায়া এসে আয়নার চেহারাকে আরও মায়াময় করে দিচ্ছে। সমুদ্রের ইচ্ছে করে তার হাত দিয়ে কৃত্রিমভাবে আয়নার চুলগুলো আরও এলোমেলো করে দিতে। কিছু কিছু জিনিস এলোমেলোই সুন্দর, যেমন আয়ুর চুল আর তার মন মহাশয়। সেই সঙ্গে বিকেলের উষ্ণ তাপ সমুদ্রের মনটাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে যেন। এটা যেন উষ্ণ, তাও না, বরং তেজক্রিয় রোশনি। সমুদ্রের মন ভেঙে চুরমার হচ্ছে, যার প্রতিটা মৌলিক কণে আয়নার নাম লেখা। ভালোবাসার পিছনে অনেকাংশই প্রকৃতি দায়ী থাকে। রোদেলা রান্না করে অযথা খুটখাট করে সময় নষ্ট করছে। আসলে সময় নষ্ট না, বরং সময় পার করছে। তার মনটা খসখস করছে। কিছু কি ঘটবে নাকি? সকাল থেকে তার বাম চোখে সমস্যা হচ্ছিল। যদিও বা এসব কুসংস্কার, তাও রোদেলার চিন্তার কোনো শেষ নেই। তার ছেলে মেয়ে ঠিক আছে তো? সমুদ্র, পিউ দুজনই তার চোখের সামনে আছে। আচ্ছা, আবেগ কেমন আছে? 2 দিন ধরে কথা হয় না আবেগের সাথে। সে লাস্ট আমেরিকার এয়ারপোর্টে যাওয়ার পূর্বে কথা হয়েছিল। এরপর থেকে আবেগ আর ফোন তুলছে না। পিওকেও নাকি কল দেয়নি। কালকে পিও বারবার বলছিল বাবা একবারও ফোন দেয়নি, ফোন ধরছেও না। আজকে অবশ্য পিও এমন কোনো কথা বলেনি। তার মানে কি আবেগ মেয়েকে কল দিয়েছিল? রোদেলা রুমে গিয়ে আবেগকে কল দিল, কিন্তু ফোন বন্ধ। কি করবে সে? বাসে যাবে? এত বছর পর তার শ্বশুর তো মারা গেছে। রোদেলার শাশুড়ি একমাত্র ব্যক্তি ছিল যাকে একটু হলেও সাপোর্ট করত। মানুষটা আর নেই ভাবতে বুকটা কেঁপে উঠল। খুবই ভালো মানুষ ছিলেন। আবেগও খুবই ভালো, কোনো খারাপ স্বভাব নেই। নারীদের দিকে সে মোটেও ঠিকভাবে তাকাতো না। আবেগ সবসময় বলতো নিজের চোখ আর মনকে সংযত করতে হবে। আবেগের সিগারেটের নেশাও ছিল না। এমন ছেলে এখনকার যুগে খুব কমই পাওয়া যায়। আবেগ তার মায়ের একটু বেশি বাধ্যগত সন্তান। মা যা বলবে তাই, এর বাইরে আবেগ যাবে না। এটা নিয়ে রোদেলার সমস্যা ছিল না। ছেলে মায়ের কথা মেনে চলবে, এটা তো নিয়ম। কিন্তু মাকে তো মায়ের মতো হতে হবে। ছেলেকে ভুলভাল বোঝানো তো ঠিক না। এসব আজগুবি ভাবতে ভাবতে রোদেলার মাথায় আসলো এ সময় তো আবেগের অফিসে থাকার কথা। তাহলে একবার অফিসে গিয়ে দেখে আসা যাক, মানুষটা হুট করে লাপাত্তা কেন হয়ে গেল। রোদেলা আবারও আবেগকে কল দিল, ফোনটা বন্ধ। এবার সে রেডি হতে গেল। বিকেল এখন, আর একটু দেরি করে গেলে আবেগ বাসার উদ্দেশ্যে বের হয়ে যাবে। এজন্য মনের মধ্যে অস্থিরতা নিয়ে রওনা দিল রোদেলা। আবেগের অফিসে গিয়ে পরিচয় দিতে একজন স্টাফ আবেগের রুমে নিয়ে গেল, কিন্তু রুম ফাঁকা। স্টাফ জানালো আবেগ মাগরিবের নামাজে গেছে। রোদেলা চেয়ারে বসতে স্টাফ বলল, ম্যাডাম চা নাস্তা দিব? রোদেলা কিঞ্চিত হেসে বলে, না, এখন কিছু খাবো না। আপনার স্যার কোথায় একটু খোঁজ নিয়ে আসেন। ওনার ফোন বন্ধ দেখাচ্ছে, সম্ভবত জানিও না আমি এখানে আসছি। আচ্ছা ম্যাডাম। স্টাফটা চলে গেলেও 5 মিনিট পর পর আরেকজন স্টাফ এসে চা আর মিষ্টি দিয়ে গেল, সাদা সমসম। রোদেলা বারণ করেছিল, তারপরেও দিল। স্টাফটা যাওয়ার পর রোদেলা উঠে দাঁড়ালো এবং সমস্ত কেবিন ঘুরে ঘুরে দেখতে লাগলো। তেমন কিছুই নেই। টেবিলে একগাদা ফাইল পড়ে আছে, একটা ফাইল খোলা পড়ে আছে, সব কিছুই এলোমেলো করে রাখা। টেবিলের বাম পাশে অর্ধেক খাওয়া লেবুর শরবত। লেবুর শরবত তো আবেগের শরীর ভালো না থাকলে খায়। আচ্ছা, আবেগ কি অসুস্থ? রোদেলা টেবিলের কাছে গেল। স্যার টেবিলে আবেগের গায়ের গন্ধটা পাওয়া যাচ্ছে। টেবিলের এক কোণে একটা ফটোফ্রেম। একটা ফটোফ্রেমে 2টা ছবি রাখা যাবে। দুই পাশে 2টা ছবি। একটা ছবি সমুদ্রের আর একটা পিওর। সমুদ্র হাসি মুখ করে বসে আছে ছবিতে, আর পিউ দাঁড়িয়ে আছে। সমুদ্রের ছবিটা বাংলাদেশে তোলা, আর পিউটা নিউ ইয়র্কে তোলা। রোদেলার বর্তমান পোস্টিং আমেরিকার নিউ ইয়র্কে। লাইফে অনেক সাকসেস হয়েছে সে। তার ক্যারিয়ারটা সোনার মতো চকচক করছে। সব জায়গায় সম্মান। টাকা পয়সাও কম কামায়নি, কিন্তু তারপরও কোথায় একটা শূন্যতা রয়েই যায়। রোদেলা বুঝে গেছে সে অনেক বড় ভুল করে ফেলেছিল, যার কোনো প্রায়শ্চিত্ত হয় না, ক্ষমাও পাবে না সে। রোদেলা ভাবতে লাগে তার ছেলে মেয়ের একসাথে কোনো ছবি নেই। এমন সময় আগের স্টাফটা এসে বলে, ম্যাডাম স্যার তো চলে গেছেন, নামাজ পড়ে বের হয়ে গেছেন। রোদেলার মনটা খারাপ হয়ে গেল। সে একটা দম নিয়ে ব্যাগ হাতে নিয়ে আগালো। সঙ্গে গাড়ি এনেছে। আবেগের অফিস থেকে বের হতে রোদেলার ড্রাইভার গাড়ি বের করলো। রোদেলা গাড়িতে বসেও স্বস্তি পাচ্ছে না, কেমন যেন হাঁসফাঁস লাগছে তার। আবেগ মসজিদ থেকে নামাজ পড়েই বাসায় ফিরে এসেছে, আর অফিসে যায়নি। খুবই ক্লান্ত লাগছে তার। গায়ে জ্বর, শুকনা কাশির জন্য বুক পিঠ ব্যথা হয়ে আছে। ইদানিং কিছু না করলেও তার ক্লান্ত লাগে। শরীরে বল পায় না, খাওয়ার রুচি নাই, কিছুই খেতে পারছে না। কালকে শুক্রবার, ফিজিতে যাবে ভাবছে আবেগ, চেক আপ করাবে। আবেগ বাসায় ফিরে আসতে ময়নার মা তাদের বাড়ির কাজের মহিলা মেন গেট খুলে দিল। আবেগ তাকে দেখে স্মিত হেসে বলে, খালা, আজকে এতক্ষণ পর্যন্ত আছেন যে? আপনি তো দুপুরের পরপরই চলে যান। ময়নার মা বললেন,
সাসির শরীরটা ভালো ভাইজান। আবেগের মুখে শুকনো হাসিটাই মিলিয়ে গেল। সে চিন্তিত গলায় বলে, কি হয়েছে মায়ের? জানি না, হাত পা কাঁপতেছে ওনার, মুখ বাইকে গেছে গা ভাইজান, বলে কাঁদা শুরু করে দিল। আবেগের মুখ ফ্যাকাশে হয়ে যায়। মায়ের শরীর ভালো যাচ্ছে না, ডাক্তার বলেছে স্ট্রোক করার চান্স আছে। সে ক্লান্ত পায়ে মায়ের ঘরে গেল। মায়ের মাথার কাছে গিয়ে বসলো। জাবেদা খাতুন নিতিয়ে শুয়ে আছে, মুখটা হা করে সে নিঃশ্বাস নিচ্ছে এবং শাসা শব্দ করছে। আবেগ তার মায়ের প্রেশার মাপলো, প্রেশারটা অনেক বেড়ে গেছে। সে ফোন বের করলো, ফোন বন্ধ ছিল। সে ফোন অন করে ভাবতে লাগলো কাকে ফোন দিয়ে সাহায্য নিবে। ঢাকায় তার কোনো আত্মীয় স্বজন নেই। সমুদ্রকে কল দেয় আবেগ, কিন্তু সমুদ্র ফোন ধরছে না দেখে না চাইতেও রোদেলাকে কল দিল। একবার রিং হতে রোদেলা রিসিভ করে বলে, কই তুমি? আর ফোনটা বন্ধ কেন তোমার? আবেগ কাপা গলায় বলে, বাসায় আসতে পারবে একটু? রোদেলা অবাক হয়ে বলে, এখন? যদি ব্যস্ত না থাকো, কাজ না থাকে তাহলেই আসো। রোদেলা আবেগের কথা শুনে কষ্ট পেল। এভাবে কটাক্ষ না করলেও পারত। রোদেলা জিজ্ঞেস করে, কোনো সমস্যা হয়েছে? তোমার শরীর ভালো তো? মা কেমন করছে যেন, হাসপাতালে নিয়ে যেতাম। আচ্ছা তুমি অপেক্ষা করো, আমি আসছি। আবেগ কিছু একটা ভেবে বলে, আমি মাকে নিয়ে হসপিটাল যাচ্ছি, তুমি চাইলে হসপিটালে চলে আসতে পারো। রোদেলা বলল, চাইলে আসতে পারো মানে কি আবেগ? আবেগ নিস্তেজ গলায় বলে, তোমাকে আসার জন্য বাধ্য করার অধিকার আমার নাই, এজন্য অনুরোধ করলাম। রোদেলা আর কিছুই বলল না। এই সময় ওসব বলে সময় নষ্ট না করাই ঠিক হবে। আবেগ ময়নার মায়ের সাহায্যে আর দারোয়ানের সহযোগিতায় জাবেদা খাতুনকে হসপিটালে নিয়ে গেল। মাইনর হার্ট অ্যাটাক করেছেন জাবেদা খাতুন। রোদেলা 15 মিনিটের মধ্যে চলে এসেছে। রোদেলা হাসপাতালে গিয়ে আবেগের কাছে গেল। আবেগ একটা চেয়ারে মাথা নিচু করে বসে আছে। তার নিজেরই খুব খারাপ লাগছে, মনে হচ্ছে মাটিতে লুটিয়ে পড়বে। রোদেলা এতদিন পর আবেগকে সরাসরি দেখেছে। তার কেমন যেন লেগে উঠল, চোখের কোণে পানি সিকসিক করতে লাগলো। রোদেলা চোখ মুছে আবেগের কাছে গেল। সে কাঁপা গলায় বলে ওঠে, আবেগ। রোদেলার কণ্ঠস্বর শুনেই আবেগ চমকে গেল। তার চারপাশ যেন থমকে যায়। রোদেলার বয়সটা কি বদলে গেছে, নাকি সরাসরি শুনছে এজন্য কিছুটা অন্যরকম লাগছে? এতদিন ফোনে কথা বলে অভ্যস্ত হয়ে গেছে, এজন্য এখন সরাসরি কণ্ঠস্বর শোনার জন্য অন্যরকম লাগছে তার, নাকি সে অসুস্থ এজন্য এমন লাগছে তার? আবেগ মাথা তুলে রোদেলার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে যায়। রোদেলা একদম আগের মতোই আছে। সে আগের অতি পরিচিত চেহারা দেখে আবেগের বুকটা স্যাঁত করে ওঠে। রোদেলা হালকা গোলাপি রঙের একটা শাড়ি পরে আছে, চুলগুলো খোপা করা। আবেগ রোদেলার দিকে এক প্রকার হতভম্ব হয়ে তাকিয়ে রইল। এদিকে আবেগকে দেখে রোদেলাও চমকে গেছে। শরীরের একই হাল বানিয়েছে আবেগ। চোখ মুখ দেখে মনে হচ্ছে আবেগ খুব অসুস্থ। রোদেলা আবেগের কাছে গিয়ে বলে, এই, তোমার কি হয়েছে? তুমি কি অসুস্থ? না তো, আমি ঠিক আছি। চেহারা দেখেছ নিজের? এই চেহারা দেখে কে বিশ্বাস করবে যে তুমি সুস্থ আছো? আবেগ স্মিত হেসে বলে, আমি তো ঠিকই আছি, তোমাকে ডিস্টার্ব করলাম তাই না? রোদেলার বুকটা দুমড়ে মুচড়ে যেতে লাগলো আবেগের কথা শুনে। রোদেলা সাফা বেদনা নিয়ে বলে, মা কেমন আছে? ডাক্তার কি বলল? আবেগ শান্ত গলায় বলল, মাইনর হার্ট অ্যাটাক। তখনই আবেগের ফোনে কল আসলো। সমুদ্র কল করেছে। আবেগ কল রিসিভ করতেই সমুদ্র ওপাশ থেকে বলে ওঠে, আসসালামু আলাইকুম আব্বু, একটু বাহিরে ছিলাম আমি, এজন্য ফোনটা ধরতে পারিনি। আবেগ বলে ওঠে, সমুদ্র, তোমার দাদি অসুস্থ, দ্রুত আসো বাবা, সঙ্গে পিউকেও এনো, তোমার দাদি মনে হয় আর বাঁচবে না, ডাক্তার আইসিইউতে রেখেছে, কিন্তু ডাক্তার কিছুই সঠিকভাবে বলছে না, তুমি আসো। সমুদ্র বাবার কথা শুনে থমকে যায়। তার চোখ ভিজে উঠতে লাগলো। সে কি করবে কিছুই বুঝে পাচ্ছে না, মাথাটা হ্যাং মেরে আছে। পিউ আর শ্রাবণকে নিয়ে রওনা দিল সমুদ্র। তার মন খসখস করছে। দাদির যেন কিছু না হয় এই প্রার্থনাই করছে সে। সমুদ্র চুপচাপ দাঁড়িয়ে আছে হাসপাতালের গেটের সামনে। এখন রাত। দাদিকে আইসিইউতে রাখা হয়েছে, কেবিনে আনেনি। সমুদ্র বুঝে গেছে দাদির বাঁচার সম্ভাবনা খুবই কম। ডাক্তার হওয়ার সুবিধার্থে সে জানে লাইফ সাপোর্টে গেলে খুব কমই সংখ্যক রোগী ফিরে আসে। দাদির বয়স এমনি 70-এর চেয়ে বেশি, চান্স খুবই কম। কি যে হয় আল্লাহই ভালো জানে। সমুদ্র হাসপাতালে ঢুকলো। তারা সন্ধ্যার পরপরই হাসপাতালে পৌঁছে গেছে। সমুদ্রের হাসপাতালে ভালো লাগছিল না, এই জন্য বাহিরে গিয়েছিল। হাসপাতালে ঢুকে সমুদ্র তার পরিবারের কাছে গেল। বাবা বসে আছে, তার পাশে মা বসা। এদিকে পিউ ডুকরে কেঁদে চলছে। পাশে শ্রাবণ হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে। সমুদ্রের পুফু ইবানাও রওনা দিয়েছেন ইতিমধ্যেই। সমুদ্র ভাবতে লাগলো, পিউর সাথে তো দাদির একবারও দেখা সাক্ষাৎ হলো না। ইস, শেষবেলা দেখা না করাতে পারলে মন্দ হতো না। 23 বছর পর দাদি নাতনির মিলনক্ষণ কেমন হবে।
আবেগের চোখ বেয়ে টপ টপ করে পানি ঝরছে। না চাইতেও সে কাঁদছে। তার মাই একমাত্র ব্যক্তি যে তাকে ছেড়ে চলে যায়নি। বাকি সব আপনজনই তাকে রেখে চলে গেছে। আবেগ জানে জগতে কেউ স্থায়ী না। একদিন না একদিন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কেউ আগে মারা যাবে, কেউ পরে, কিন্তু সবাইকেই মারা যেতে হবে। এটাই নিয়ম। তবুও আমরা আপনজনের মৃত্যু মেনে নিতে পারি না। কষ্ট হয়। আবেগেরও কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে তার। মাঝে তার বড্ড আপন। যেমনই হোক না কেন মা হয় তার। আজীবন কৃতজ্ঞ সে তার মায়ের উপরে। রোদেলা আবেগকে উদ্দেশ্য করে বলে, আবেগ। আবেগ আস্তে করে বলে, কি? একটু কিছু খাও, তোমাকে খুবই ক্লান্ত দেখাচ্ছে। আবেগ রোদেলার দিকে তাকালো। রোদেলার বুক কেঁপে ওঠে। আবেগের চোখগুলো লাল টকটকে হয়ে আছে। রোদেলা দ্রুত আবেগের হাতে হাত রাখলো। আবেগের হাতে হাত রাখা যাচ্ছে না। মনে হচ্ছে রোদেলার হাত পড়ে যাবে। সে আবারও আবেগের কপালে হাত রাখলো। রোদেলার চোখে মুখে আতঙ্ক। আবেগের গা জ্বলে পড়ে যাচ্ছে জ্বরে। কি আশ্চর্য! মাত্র 3 ইঞ্চি দূরে থেকেও সে বুঝলো না আবেগের গায়ে এত জ্বর। রোদেলাকে গাবড়াতে দেখে আবেগ মৃদু গলায় বলে, সামান্য ঠান্ডা লাগায় হালকা জ্বর এসেছে। এত টেনশন করার কিছুই হয়নি। রাত তো অনেক হলো। তুমি পিউকে নিয়ে বাসায় চলে যাও। মেয়েটা এত কাঁদছে কেন? এত নরম মনের মেয়ে ডেন্টিস্ট কিভাবে হলো? রোদেলা অদ্ভুত চোখে আবেগের দিকে তাকালো। আবেগ বিড়বিড়িয়ে বলতে থাকে, এখনো তো অনেক কিছু দেখা বাকি আছে রে মা। এখনই এত কাঁদলে তো হবে না। শক্ত হতে হবে। পাথরের মতো শক্ত হতে হবে রে মা। জীবনটা পাহাড়ের মতো কঠিন, আর তোকেও পাথরের মতো শক্ত হতে হবে। না হলে জীবন নামক পাহাড়ে ধাক্কায় তা ভেঙে গুড় গুড় হয়ে যাবে রে মা। রোদেলা উঠে দাঁড়ালো। সে হেঁটে হেঁটে সমুদ্রের কাছে গেল। সমুদ্র তখন সবে ডাক্তারের সাথে দেখা করে বের হয়েছে। মাকে তার দিকে এগিয়ে আসতে দেখে তার মেজাজ খারাপ হয়ে যায়। মানুষ যখন দুশ্চিন্তায় থাকে তখন অকারণে মেজাজ খারাপ হয়। সমুদ্রের বেলায় তাই ঘটল। রোদেলা সমুদ্রের কাছে গিয়ে বলে, তোমার বাবা অসুস্থ, অনেক জ্বর। কি করব এখন? তুমি তো ডাক্তার। সমুদ্র তেজি গলায় বলে, আপনাকে কিছু করতে হবে না, দয়া করে চলে যান, তাহলে কৃতজ্ঞ হব। আর বাবাকে নিয়ে আপনার ভাবার আমি কোনো কারণও দেখছি না। এত বাবার স্বাদ থাকলে আর ছেড়ে যেতেন না। রোদেলা ছেলের কথার পিঠে কোনো উত্তর দিল না। কড়া চোখে তাকিয়ে থেকে শুধু বলল, মায়ের সাথে কেউ এভাবে অভদ্রর মতো কথা বলে? সমুদ্র চোখ ছোট ছোট করে বলে, অভদ্রতা করিনি, জাস্ট সেইং দ্য ফ্যাক্ট। আপনি চলে যান প্লিজ, আমাদেরকে আমাদের মতো থাকতে দেন। রোদেলা আহত হলো ছেলের কথায়। সমুদ্র তাকে আলাদা ভাবছে। সমুদ্র কি জানে না রোদেলা না থাকলে সমুদ্রের কোনো অস্তিত্বই থাকে না? কিন্তু এই মুহূর্তে আর কিছুই বলল না। একে তো কারো মন মানসিকতা ভালো নেই, তার উপর আবেগও প্রচণ্ড অসুস্থ। সেই সাথে সমুদ্র তো তার উপর রেগেই আছে। কথা বাড়ালেই কথা বেড়েই চলবে। তার চেয়ে চুপ থাকাটাই ভালো। সমুদ্র তাকে পাশ কাটিয়ে চলে যায় বাবার দিকে। আসলে বাবা খুবই অসুস্থ। সে ভাবেও নি এত অসুস্থ বাবা। হুট করে কি হলো বাবার? সমুদ্র আর এক মুহূর্তে দেরি না করে বাবাকে ওয়ার্ডে ভর্তি করাতে গেল। সমুদ্রের সাথে শ্রাবণও গেল। আবেগকে ওয়ার্ডে ভর্তি করিয়ে স্যালাইন দেওয়া হয়েছে। এদিকে আবেগের অবস্থা এত খারাপ যে তার জ্ঞান নেই বললেই চলে। সমুদ্রের তো পা থেকে মাটি সরার উপক্রম। বাবার দাদি হলো তার সবচেয়ে প্রিয় মানুষ। ওনারা ছাড়া সমুদ্র আর কাউকে আপন ভাবে না। তার কাছে পরিবার বলতে বাবা আর দাদি। সেই দুজন ব্যক্তি এখন অসুস্থ। এদিকে প্রিয় বাবাকে অসুস্থ হতে দেখে আরও অস্থির হয়ে গেল। দাদিকে সে কোনো দিনই দেখেনি, তারপরও একটা মায়া কাজ করছিল। কিন্তু বাবাকে তো সে খুব ভালো করেই চেনে। তার জগৎটা খুবই ছোট। তার বাবা মা আর বড় ভাই, এ নিয়ে তার পৃথিবী। বাবার সাথে যোগাযোগ হলেও ভাইয়ার তার সাথে কথা বলতো না, কিন্তু তাও ভাইয়া তার জীবনের একটা অংশ। মা এমনভাবে প্রিয় জীবনের সাথে ভাইকে সংযুক্ত করে দিয়েছে। ভাইয়ের সাথে যোগাযোগ না থাকলেও ভাইয়া তার খুবই প্রিয় একজন মানুষ। প্রিয় বসেই ছিল। একটু শব্দ করেই সে কাঁদছে। সমুদ্র বনের দিকে এগিয়ে গেল। তার খুব করে বলতে ইচ্ছে করছে, এই যে পুতুল কন্যা, হোয়াই আর ইউ ক্রাইং? পুতুলের কাজ হলো হাসা। সে সব সময় হাসবে। এভাবে ভ্যাভ্যা করে কাঁদা তো কিছুই ঘটেনি তোমার জীবনে। অযথা কেঁদে সময় কেন নষ্ট করছো? তোমার কাঁদার শব্দে আমার মাথা ধরে গেছে। দোহাই লাগে আবার একটু চুপ করো। এসব চিন্তা মাথায় আসতে সমুদ্র চমকে গেল। আচ্ছা, সে কি হার্টলেস হয়ে গেল নাকি? একটা মেয়ের বাবা অসুস্থ, সে কাঁদবে না? দাদি মারা যাচ্ছে তো মেয়েটা তো কাঁদবেই। আচ্ছা, তার বাবাও তো অসুস্থ, তার দাদিও তো মারা যাচ্ছে, তবে সে কেন কাঁদেনি একবারও? নাকি তার বুক পাথর হয়ে গেছে বলে কান্না পায়নি? সামান্য ভুল বলল সে, পাথরও তো কাঁদে। সমুদ্র পিওর পাশে গিয়ে বসে পড়ে। এতে পিওর কাদার আওয়াজ খানিকটা বেড়ে যায়। সে আশ্চর্য ব্যাপার হলো, এখন পিওর কাদার শব্দে সমুদ্রের একদমই বিরক্ত লাগছে না, বরং তারও কষ্ট হচ্ছে। বুকের ভিতর তারও যন্ত্রণা হতে লাগলো।
পিউ বাইকে জড়িয়ে ধরেই কেঁদে দিল। সমুদ্র পিওর মাথায় হাত বুলাতে লাগলো এবং নরম গলায় বলে, কান্না করে কি কোনো লাভ আছে বলো? পিও জবাব দিল না। সমুদ্র বলল, কান্না থামাও। পিও কাঁদো কাঁদো গলায় বলল, ভাইয়া আমাদের জীবনটা এমন কেন হলো? আমাদের জীবনটা এমন না হলেও কিন্তু পারতো। আমরা কি সবাই একসাথে থাকতে পারতাম না? সবাই মিলেমিশে একসাথে কত হ্যাপি ফ্যামিলি হতাম আমি। কেন আমাদের জীবনটা স্থির না? এখন কি আমরা আবারও একসাথে থাকতে পারি না? এভাবে আলাদা থাকতে আমার অনেক কষ্ট হয়। সমুদ্র পিওর মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কারো জীবনই স্থির না। পৃথিবীতে পরম স্থির বলে কোনো শব্দ নেই। সবাই গতিশীল। তফাৎ হলো কেউ কারো সাপেক্ষে স্থির হয়ে পড়ে, কিন্তু প্রকৃতি পক্ষে কেউ স্থির না। তার জীবনটা চরকির ন্যায় ঘুরছে। তার কাছে দোলনার ন্যায় ঘূর্ণয়মান কারো জীবন স্থির মনে হতেই পারে। আমরা সবাই গতিশীল, জীবনটাও গতিশীল। বিভিন্ন গতিতে জীবনটা ঘুরছে, কখনো স্পন্দন গতিতে, তো কখনো পর্যায়বৃত্ত গতিতে। আর কষ্টের কথা বললে না, কষ্ট হলো সাময়িক। আজকে কষ্ট হচ্ছে তো 2 দিন পর আর কষ্ট লাগবে না। বুঝছো আমি যা বোঝাতে চেয়েছি? পিউ মাথা নাড়িয়ে বলে, না। আচ্ছা, বুঝতে হবে না। আচ্ছা পিউ, এই মুহূর্তে যদি তোমাকে আমেরিকা যেতে বলা হয়, তুমি কি যাবে? পিউ অদ্ভুত চোখে তাকিয়ে বলে, না। কেন যাব আমি? বাবা অসুস্থ না এখন? সমুদ্র বিনীত গলায় বলে, মনে করো তুমি খুবই অসুস্থ। তুমি চাও না তোমার খুব প্রিয় একজন আপন কেউ তোমাকে রেখে দূরে কোথাও যাক। তুমি বারবার অনুরোধ করলা যে যেও না, তুমি তাকে ছাড়া থাকতে পারবে না। কিন্তু সে উত্তর তোমার ভালোবাসাকে পা দিয়ে চাপা দিয়ে বলল, পৃথিবীতে অসম্ভব কিছুই হয় না, সবই সম্ভব। মানুষ ডায়নামাইট বানিয়েছে, ছাদে যাচ্ছে, তাহলে তাকে ছাড়াও থাকা কোনো অসম্ভব কোনো ব্যাপার না। এমন কথা যদি বলে, কেউ যদি তোমাকে অসুস্থ অবস্থায় রেখে চলে যায় শুধুমাত্র মরিচিকার লোভে পড়ে, তুমি তার সাথে আগের মতো সম্পর্ক বজায় রাখতে পারবে? প্রিয় হুট করে না বলে দেয়। সমুদ্র মুচকি হেসে বলে, দ্বিতীয়বার আর কখনো বলবে না আমরা যেন একসাথে থাকি। মাত্র বললাম না, চরকির মতো যে ঘুরছে তার কাছে দোলনায় ঘোরা ব্যক্তির জীবনটা অপেক্ষাকৃত অনেক সহজ। আবার যার জীবনটা রোলার কোস্টারের মতো, তার কাছে কিন্তু চরকিতে ঘোরা মানুষের জীবন অনেক সহজ, অনেক ইজি গোয়িং লাগবে। তোমার সাপেক্ষে উত্তরটা না ছিল, তাহলে আমার সাপেক্ষে যখন পরিস্থিতি গনিয়ে আসবে আমাকে বাধ্য করবে না। কারণ তুমি নিজেই বলেছ, এমন কেউ তোমার সাথে করলে তুমি তাকে মাফ করতে না। তুমি আমার বোন, তোমার সাথে খুব কম সাক্ষাৎ হয়েছে আমার, কিন্তু তবুও আমি তোমাকে স্নেহ করি। তোমার যে কোনো অসুবিধার সময় আমাকে তুমি কাছে পাবে। যদিও বা তুমি আমেরিকায় থাকো, বাংলাদেশের একজন সাধারণ ডাক্তার তোমাকে কোনোভাবেই কোনো দিক দিয়ে সাহায্য করতে পারবে না। সমুদ্র থেমে গিয়ে জোরালো কণ্ঠে বলে, স্টিল আই অ্যাম অলওয়েজ দেয়ার ফর ইউ, অলওয়েজ। কাউকে পাশে পাওয়াটাও খুব ভাগ্যের ব্যাপার কিন্তু। পিউ কেঁদে ফেলল। সমুদ্র আর বসে রইল না, সে হাঁটা দিল। কাদার মতো কিছুই বলেনি সে, তবুও কেন মেয়েটা কাঁদছে তার পুনরায় বলতে মন চাচ্ছে, ফুতুল কন্যা, ইউ আর নট ব্রন ফর ক্রাই। আচ্ছা, পিউ কি কোনোদিন জানবে তার ভাই তাকে ফুতুল বলে ডাকে? সমুদ্র ভাবছে, না জানাই উত্তম। কিছু কিছু কথা অবক্ত থাকাটাই ভালো। রাতের দিকে আবেগের জ্বর আরও বেড়ে গেল। এতক্ষণ শুধু পিউ কান্না করলো, এখন রোদেলাও কাঁদছে। ওদিকে তার শাশুড়ির অবস্থা খুবই খারাপ। রোদেলার পাগল পাগল অবস্থা। ইভানার বাসাতেও পৌঁছাতে সকাল হবে। রোদেলা আবেগের পাশে বসে আছে। আবেগ জ্বরের ঘরে কিছু একটা বিড়বিড় করে বলছে, যা রোদেলা শুনতে পাচ্ছে না। সে আবেগের মুখের কাছে এগিয়ে এসে বলে, আবেগ তোমার কি খুব কষ্ট হচ্ছে? আবেগ অস্পষ্ট স্বরে বলে, না। রোদেলার আবেগের মাথায় হাত লাগলো। আবেগ চোখ তুলে রোদেলার দিকে তাকিয়ে আস্তে করে বলে ওঠে, আমি যদি মারা যাই, মাঝে মাঝে তুমি সমুদ্রের খোঁজ নিও। আমি আর তুমি ছাড়া সমুদ্রের আর কেউ নেই। রোদেলার চোখটা ভরে উঠল। আবেগের কথা শুনে তার বুকটা স্যাঁত করে ওঠে। সে থ হয়ে যায়। আবেগ হুট করে মারা যাওয়ার কথা কেন বলছে? এমন অলক্ষণের কথা কেন মুখে আনছে সে? তখনই আবারও প্রচণ্ড জোরে কাশতে লাগলো। কাশতে কাশতে তার মনে হচ্ছে নাড়ি বুড়ি সব ছিঁড়ে চুড়ে বেরিয়ে আসবে। আবেগের নাকে কেমন যেন একটা গন্ধ এসে লাগলো, ফিনাইলের গন্ধ। না তো, ফিনাইলের গন্ধ তো এমন না। সারাটা জীবন তো হাসপাতালেই কাটালো, কই এমন গন্ধ তো সে আগে কখনোই পায়নি। নাকি এটা মৃত্যুর গন্ধ? মারা যাওয়ার আগে নাকি ব্যক্তিরা মৃত্যুর গন্ধ পায়, আগেই বুঝে যায় সে মারা যাবে। কাশতে কাশতে আবেগের মুখ দিয়ে রক্ত বের হতে লাগে। এই দৃশ্য দেখে রোদেলা চিৎকার করে ওঠে। সঙ্গে সঙ্গে সমুদ্র ছুটে আসে এবং বাবাকে এভাবে নিস্তেজ অবস্থায় দেখে দ্রুত ডাক্তার ডেকে নিয়ে আসে। ডাক্তার এসে আবেগকে কড়া একটা ঘুমের ওষুধ দিয়ে যায়, যার দরুন আবেগ বিছানায় মরার মতো ঘুমাতে লাগলো।
রোদেলার কাছে রাতটা কাল রাতের চেয়ে ভয়াবহ। কেন যে রাতটা পার হচ্ছে না। আবেগ গভীর ঘুমিয়ে এমন সময় খবর আসলো জাবেদা খাতুন নাকি তার পরিবারের সদস্যদের সাথে দেখা করতে চাচ্ছে। তার জ্ঞান ফিরেছে, তাকে কেবিনে রাখা হয়েছে। তখন প্রায় শেষ রাত। রোদেলার প্রিয়কে নিয়ে সমুদ্র আর শ্রাবণ কেবিনে ঢুকলো। রোদেলা যখন কেবিনে পা রাখে তখন জাবেদা খাতুন বেডে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। জাবেদা খাতুনের জ্ঞান এসেছে। সে রোদেলাকে দেখে খানিকটা বরকে গেল, আরও চমকে গেল রোদেলার পিছনে থাকা মেয়েটাকে দেখে। জাবেদা খাতুনের মনে হলো সে কিশোরী বয়সের নিজেকে দেখছে, একদম তার মতো দেখতে মেয়েটা। জাবেদা খাতুনের চোখ পানিতে ভরে উঠল। আজকে যখন ডাক্তারকে সে বলল তার পরিবারের সাথে দেখা করতে চান, সবার আগে রোদেলাই আসলো। এটা কি সেই রোদেলা যাকে সে বাজারে মেয়ে বলে গালি দিয়েছিল? এটা কি সেই রোদেলা যার চরিত্রতে অপবাদ দিতে সে পিছপা হয়নি? যদি সেই রোদেলাই হয়ে থাকে তাহলে কাঁদছে কেন মেয়েটা? রোদেলা তো হাসাই উচিত। তিনি হাতের ইশারা রোদেলা আর প্রিয়কে আসতে বলল। এদিকে সমুদ্র বেরিয়ে গেল। ডাক্তারের সাথে কথা বলতে চাচ্ছে সে। আইসিইউ থেকে কেন বের করলো? রোদেলা জাবেদা খাতুনের পাশে গিয়ে বসলো। জাবেদা খাতুন রোদেলার হাত চেপে ধরে বলে, রোদেলা, আমাকে ক্ষমা করে দিস রে মা। অনেক জ্বালাইছে তোকে, অনেক কষ্ট দিছি, জীবনটা নরক করে দিছি তোর। তোর ছেলেকে তোর বিরুদ্ধে নিয়ে গেছি, মাফ করে দে আমাকে। আমি তো মরে যাচ্ছি রে। তোর ক্ষমা না পাইলে আমাকে কবরে সাপে কামড়াবে। রোদেলা কাঁদতে কাঁদতেই বলে, প্লিজ মা, চুপ করুন। আপনার কিছুই হবে না। আপনি সুস্থ হয়ে বাড়ি যাবেন। বাড়ি গিয়া তোকে জ্বালাইতে পারবো না। আমার আয়ু শেষ, আমার জীবনের বাতি নিভে গেছে। সমুদ্রকে ডাক, ওকে তোর নামে অনেক আজে বাজে কথা বলছি। শেষ সময়ে ক্ষমা চাই আমি ওর কাছে, সব সত্য বলে যাই। রোদেলা বলে ওঠে, কোনো দরকার নেই মা, ও আপনাকে অনেক সম্মান করে। আমি চাই আজীবন সমুদ্র আপনাকে এভাবেই যেন সম্মানের দৃষ্টিতে দেখে। আমি ক্ষমা করে দিয়েছি আপনাকে। জাবেদা খাতুন প্রিয় দিকে তাকিয়ে বলে, আমার নাতিনটা তো খুবই মিষ্টি দেখতে। তোকে দেখে মরণের আফসোস কমে গেল, তোকে দেখে চোখটা শান্তি পাইল। শ্রাবণ নানির কাছে এসে দাঁড়ালো। জাবেদা খাতুন হালকা গলায় বলে, শ্রাবণ রে, ভালো থাকিস। আমার মেয়েটাকে শেষবার দেখালি না আমাকে। রোদেলার খুবই কান্না পাচ্ছে। মেয়েটাকে শেষবার দেখলে কলিজাটা ঠান্ডা হতো। মৃত্যু এমন একটা জিনিস যা চোখে পানি আনবেই। কেন যে মানুষ অমর না, তাহলে এই কষ্টটা আর পেতে হতো না। জাবেদা খাতুন আর কোনো কথা বললেন না, আজীবনের জন্যই চুপ হয়ে গেলেন। রোদেলা হু হু করে কেঁদে দিল। মাকে জড়িয়ে ধরে প্রিয়ও কাঁদছে। অন্যদিকে আবেগ প্রচণ্ড জ্বরে আচ্ছন্ন। আমাদের সাথে যা হবে তার কোনোটাই আমাদের নিয়ন্ত্রণে নেই। তারপরও কিসের এত অহংকার আমাদের? হাসপাতালের কেবিন নাম্বার 204-এর পরিবেশটা থমথমে। চারপাশে পিনপতন নীরবতা, যাকে বলে পেন ডাউন সাইলেন্ট। শ্রাবণ নিজেও স্তব্ধ হয়ে গেছে। মাত্র যে ব্যক্তিটা তার সঙ্গে কথা বলল সে 1 মিনিটের ব্যবধানে কিভাবে না ফেরার দেশে চলে যায়। এর আগে এত কাছের কাউকে এভাবে মারা যেতে দেখেনি শ্রাবণ। নানা যখন মারা যায় তখন সে ছোট ছিল, বুঝ খুব কমই ছিল, কিন্তু নানির মৃত্যুতে সে শোকাহত বাকরুদ্ধ। শ্রাবণের চোখ বেয়ে পানি পড়তে লাগলো। শ্রাবণের মা ইভানা ইতিমধ্যে চলে এসেছে। শ্রাবণ বুঝে পাচ্ছে না মা এত শান্ত কিভাবে আছে। মা চুপচাপ মাথা নিচু করে বসে আছে, চোখ দিয়ে পানি পড়ছে আর থেকে থেকে কেঁপে উঠছে। শ্রাবণের মায়ের পাশে বসে আছে শ্রাবণের মামি তথা রোদেলা। নানিকে অবশ্য এখন আর বেডে রাখা নেই, তাকে সরিয়ে অন্য জায়গায় রাখা হয়েছে। ওখান থেকে ডিরেক্ট গাড়িতে তুলে বাসায় নেওয়া হবে। তারপর জানাজা দাফন সম্পূর্ণ হবে নানার কবরের পাশে। শ্রাবণের বুকটা হাহাকার করছে, কেমন যেন লাগছে তার, সব গোলমাল লাগছে। মৃত্যু সহ্য করতে পারে না শ্রাবণ, ভয় লাগে, গা সমসম করে তার। শ্রাবণ তার মায়ের পাশে বসতে রোদেলা উঠে দাঁড়ালো। শ্রাবণ মাকে ঝাপটে ধরল। সঙ্গে সঙ্গে ইভানা সাফা কান্নার শব্দ পাওয়া গেল। রোদেলা সোজা আবেগের কাছে গেল। সকাল হয়ে গেছে, আবেগ সবে ঘুম থেকে উঠেছে। সমুদ্র বাবার পাশে বসে আছে। রোদেলা রুমে ঢুকতে আবেগ হালকা গলায় বলে, মা কেমন আছে এখন? রোদেলার বুকটা হু হু করে ওঠে। কিভাবে সে আবেগকে বলবে তার মা আর বেঁচে নেই? আবেগ তো সহ্য করতে পারবে না। রোদেলা আবেগের পাশে বসে বলে, তোমার এখন কেমন লাগছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো। সমুদ্র বলে ওঠে, জ্বর নেই, বাবার প্রেশারের ওষুধ দিয়েছি, খেয়ে নাও। প্রেশারের ওষুধ আমি রাতে খাই। রোদেলা পানির বোতল এগিয়ে দিয়ে বলে, একদিন আগে খেলে কিছুই হবে না, খাও ওষুধটা। আবেগ ওষুধ খাওয়ার পরে নিস্তেজ গলায় বলে, মায়ের কি কিছু হয়েছে রোদেলা? আমাকে বলে দাও, আমি সহ্য করতে পারবো, মানসিকভাবে প্রস্তুত আছি আমি। এবার আর রোদেলা পারল না, হাউমাউ করে কেঁদে দিল। রোদেলাকে দেখে আবেগ বরকে গেল। পরবর্তীতে সে বুঝে যায় খারাপ কিছুই হয়েছে।
আবেগে চোখ দিয়ে পানি পড়ছে। সমুদ্র আর থাকলো না, বাবাকে একা রেখে চলে আসলো। কান্নাকাটি তার একদমই পছন্দ না, সেটা যদি আপনজন হয় তবে সহ্য হয় না। আবেগ রোদেলাকে জড়িয়ে ধরে কেঁদে দিল এবং বিলাপ পেড়ে বলল, আম্মা কি সত্যি আর নেই? রোদেলা কোনো উত্তর দিতে পারছে না, কি বলবে সে? নির্বাক হয়ে রইল রোদেলা। আবেগ আবার কিছুটা শব্দ করে কেঁদে দিল। পুরুষ মানুষ যদিও খুবই কম কাঁদে, কিন্তু মায়ের মৃত্যু যে কাঁদে না সে মানুষই না। রোদেলা আবেগকে শক্ত করে ধরে বলে, শক্ত হও, তুমি এভাবে ভিতর থেকে ভেঙে পড়লে বাচ্চাদেরকে কে সামলাবে? ইভানাকে কে দেখবে? বলো, শান্ত হও তুমি। আবেগ চুপ হয়ে গেল। সবকিছু ঘোলাটে লাগছে নাকি তার চোখ দুটো অশ্রুতি সিক্ত হয়ে গোলাময় হয়ে গেছে? আবেগ কিছুক্ষণ নিঃসুপ থেকে রোদেলা থেকে সরে এসে দাঁড়ালো। রোদেলারও চোখ ভেজা। সে চুপচাপ দাঁড়িয়ে থেকে কেবিন ছেড়ে বের হলো। রুমের বাহিরেই সমুদ্র দাঁড়িয়েছিল। আবেগ বের হতে সমুদ্র তাকে নিয়ে ইভানা পুকুর কাছে গেল। দুই ভাই বোন একে অপরের দিকে নিষ্পলকভাবে চুপচাপ শান্ত ভঙ্গিতে তাকিয়ে রইল। বাদ জুম্মায় জাবেদা খাতুনের দাফন সম্পন্ন হয় আজিমপুর কবরস্থানে। আজকে শুক্রবার ছিল, সেটা মাথায় ছিল না সমুদ্রের। মসজিদের খুতবা শুনি সে বুঝছে আজকে শুক্রবার। দুপুরের পর বাসায় বেরা হলো। আবেগ রুমে গিয়ে বসে পড়ল। অস্থির অস্থির লাগছে তার। মায়ের গায়ের গন্ধ এখনো বাসা থেকে যায়নি, অথচ সে নেই। প্রিয় শ্রাবণের সাথে বসে আছে, তারা টুকটাক কথা বলছে। প্রিয়র মনটা ভীষণ খারাপ। সমুদ্র খাবার কিনতে বাহিরে গেছে। মৃত্যু যে বাড়িতে আসে সে বাড়িতে সচরাচর ৩-৪ দিন রান্নাবান্না হয় না। ফুফো ফুফি তো দূর থেকেই এসেছে। কালকে রাত থেকে তারাও কিছু খায়নি। তার নিজেরই অনেক ক্ষুধা লেগেছে, তাই খাবার আনতে গিয়েছে সমুদ্র। বাবাকে ঘুমের ওষুধ দিতে হবে, তা না হলে আজকে রাতে তার আর ঘুম হবে না। খাবার কিনে বাসায় আসতে সমুদ্র দেখলো সমুদ্রের নানা নানিও এসেছেন। তাদের দেখে হালকা হাসি দিল সমুদ্র, তারপর পাশ কাটিয়ে চলে গেল। রোদেলা ডাইনিং রুমে বসেছিল। বাসাটা চোখ বুলিয়ে দেখছে সে। আজও আগের মতোই আছে, কোনো পরিবর্তন নেই, কিংবা আছে কিঞ্চিত যা চোখে পড়ছে না। কতদিন পর বাসাটায় পা রেখেছে সে। কত স্মৃতি এসে মাথায় ঘুরপাক খাচ্ছে। সন্ধ্যার পর পর আবেগ রুম ছেড়ে বের হলো। রোদেলার সঙ্গে সঙ্গে 1 কাপ চা বানিয়ে আনলো। আবেগ কিছু না বলে ড্রয়িং রুমে বসে পড়ে, চা হাতে নিয়ে। গরম চা মুখে দিতে সে বুঝে গেল এটা রোদেলার বানানো চা, স্বাদের কোনো হেরফের নেই। আবেগ বেশ কিছুটা সময় নিয়ে চাটা খেলো। তারপর হেঁটে হেঁটে রোদেলার কাছে গিয়ে কিছুটা যন্ত্রের মতো করে বলে, তুমি আর প্রিয় তাহলে বাড়ি ফিরে যাও। রোদেলা আবেগের কাছ থেকে এমন কিছু শোনার আশা করেনি। প্রতি উত্তরে সে থম মেরে দাঁড়িয়ে রইল রোদেলা। আবেগ আর কিছুই বলল না। সম্ভবত তার মুখের বাঘ ফুরিয়ে গেছে। হাঁটা দৌড়ল আবার নিজের রুমের দিকে। আবেগ জানে না কি করা উত্তম হবে, কিন্তু পুনরায় সব কি আদৌ ঠিক হবে কে জানে। আপাতত এসব নিয়ে ভাবতে চাচ্ছে না সে। রোদেলা ডাইনিং রুমেই ছিল, খাবার গুছাচ্ছিল, কিন্তু আবেগের কথা শুনে সব কাজ ফেলে শটাং হয়ে দাঁড়িয়ে থাকে। আবেগ তাকে চলে যেতে বলেছে। রোদেলা এক মুহূর্তের জন্য ভুলেই গিয়েছিল এই সংসারটা তার না, এ বাসাটাও তার না, আর আবেগও হয়তো আর তার নেই। রোদেলা সাফা বেদনাময় শ্বাস ফেলল। সে হাত গুটিয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে চোখের পানি পেলে দ্রুত পিওর কাছে গেল। এর মধ্যে রোদেলা অনেকবার সমুদ্রকে খুঁজল। ছেলেটা কোথায় যে থাকে, কাজের সময় খুঁজেই পাওয়া যায় না। এমন কথা মনে মনে কয়েকবার বলে রোদেলা সমুদ্রের ফোনে কল দিল। পিওর কাছ থেকে সমুদ্রের নাম্বার নিয়ে রেখেছে রোদেলা, কিন্তু সমুদ্র ফোনটা ধরে না। রোদেলা কিছুক্ষণ অপেক্ষা করলো। ছেলে তাকে এমনিতেই দেখতে পারে না, কথাও বলে না। একজন মায়ের কাছে এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে। রোদেলা মনে মনে নিজেকে সান্ত্বনা দিল যে তাকে শক্ত হতে হবে। সে চায় বাহ্যিক কারো সাহায্য ছাড়াই যেন সমুদ্র তাকে ক্ষমা করে দেয়। সমুদ্র যেন নিজ থেকে মন থেকে তাদের মাঝে দূরত্ব গুছিয়ে দেয়। এজন্য আপাতত সে চলে যাচ্ছে আবেগের কথায়। এখানে থাকার অধিকারটা তার নেই, কিংবা সে নিজে অধিকারটা বেচতে ফেলে চলে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যে পিহু সহ রোদেলা তার বাবা মাকে নিয়ে প্রস্থান করে। সমুদ্র জানত না রোদেলা চলে গেছে। সে নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছিল। বাসায় ফিরে মনে মনে মাকে খুঁজছিল, কিন্তু ঘরের কোথাও খুঁজে না পেল মাকে, আর না পেল পিউকে। তখনই বুঝে গেল মা হয়তোবা চলে গেছে। এবার আর ধাক্কা বা কষ্ট কিছুই লাগলো না তার, বরং মা যখন এখানে এসেছিল তাতেই সে অবাক হয়েছে। সমুদ্র শ্রাবণের কাছে গিয়ে বসলো। শ্রাবণ বারবার উসখুস করছে। সমুদ্রকে নানির বলা কথাগুলো বলে দিতে চায় সে, কিন্তু ঘটনা কি সে জানে না। নানি সমুদ্রকে কি জন্য মামির বিরুদ্ধে নিয়ে গেছে তাও সে জানে না। শ্রাবণ আস্তে করে বলে, মামির সম্পর্কে একটা কথা বলি। সমুদ্র থমথমে গলায় বলে, না, ওনার সম্পর্কে কিছু শুনতে চাই না। ওকে ওকে, চিল। শ্রাবণ আর কিছু বলল না। এ ব্যাপারে পিউর সাথে আলাপ করতে হবে, তারপর সমুদ্র ভাইয়াকে সে জানাবে।
ঘটনা কি তাও খুঁজে বের করতে হবে। মামিকে জিজ্ঞেস করবে কি একবার? থাক, এখন পরিস্থিতি অনুকূলে, পরে অন্য কোনো দিন করবে। এভাবে দেখতে দেখতে 10 দিন কেটে গেল। জাবেদা খাতুনের মৃত্যুর শোক কাটিয়ে উঠেছে সবাই। আবেগও নিজেকে শক্ত করে নিয়েছে। মন দুর্বল করে লাভ কি, তার চেয়ে শক্ত থাকাই ভালো। 3 দিন ধরে সে অফিসে যাচ্ছে। এই কয়েকদিনে একবারও তার শরীর খারাপ হয়নি আর। আজকেও আবেগ অফিস থেকে বেরিয়ে গেল। ইভানা এখনও ঢাকাতেই আছে ভাইয়ের সাথে। সমুদ্র আর শ্রাবণ রেডি হয়েছে। উদ্দেশ্য হলো পিওর হাতের রান্না খেতে নানি বাড়ি যাচ্ছে। সমুদ্রে যাওয়ার একদমই ইচ্ছে নেই, কিন্তু প্রিয় জেদের বসে হার মানতে হলো। প্রিয় সাপ বলে দিয়েছে তার 2 ভাই না আসলে নাকি সে খাবারই মুখে নিবে না। এসব সমুদ্রের কাছে ন্যাকামই লাগে, ঢং মনে হয়। কিন্তু যখনই আলিয়া নূরজাহান ফোন দিয়ে বলল আসলেই প্রিয় না খেয়ে আসে, তখনই বাধ্য হয়ে সমুদ্র যাওয়ার জন্য রেডি হলো। শ্রাবণ আর সমুদ্র 8 ঘন্টার মাঝেই পৌঁছে গেল। গেট প্রিয় খুলল। সে খুব সুন্দর করে সেজেগুজে বসে আছে। লাল রঙের সালোয়ার কামিজ পরেছে। শ্রাবণ তাকে দেখিয়ে বলল, তোর কি বিয়ে লাগছে রে? প্রিয় লাজুক হেসে বলে, কি যে বলো না, বিয়ে কেন হবে? আমার বড় ভাইয়াই তো বিয়ে করেনি, আমি কেমনে করি? সমুদ্র শুকনো কেসে বলে, খাবার সাজাও তো। এসব কথা বাদ দিয়ে প্রিয় মুচকি হাসলো। তারপর ডাইনিং রুমে গেল তারা। সেখানে আলিয়া মুখ ভার করে বসে আছে। দেখে বোঝা যাচ্ছে কিছুক্ষণ আগে সে কেঁদেছে। আলিয়াকে দেখা মাত্রই শ্রাবণের বুকটা মোচড় দিয়ে ওঠে। সমুদ্র ব্রুকুসকে বলে, কি হয়েছে আলিয়া নূরজাহান? আলিয়া গোমরা মুখেই বলে, কিচ্ছু না। প্রিয় পোলাও বাড়তে বাড়তে বলে, মিথ্যে কেন বলছো? সত্য কথা বলো। শ্রাবণ প্রশ্ন করে, কেমন সত্য? প্রিয় বলে ওঠে, ওদের ক্লিনিক থেকে ক্যাম্পে যাচ্ছে আজকে রাতে, নেত্রকোনার কোনো একটা গ্রামে। এর উপর গ্রেডও আছে, মার্কসও আছে, বাট মামি যেতে দিচ্ছে না। এটাতে অ্যাটেন্ড না করলে ওর একটু প্রবলেম হবে। সমুদ্র বলল, কেন যেতে দিচ্ছে না? আলিয়া বলে, মা একটু স্ট্রিক্ট, কোথাও একা ছাড়তে চায় না আমাদেরকে, এজন্যই যেতে দিবে না। বাবা বলেছে সমস্যা নেই, কিন্তু আম্মু অনেক চিল্লাচিল্লি করছে বাসায়। সমুদ্রের হুট করে আয়ুর কথা মনে পড়ে যায়। আয়ুকে 10 দিন এভাবে ঘরবন্দি করে কাটিয়েছে। সমুদ্র দ্রুত উঠে বলে, আমি নিয়ে গেলে যেতে দিবে? শ্রাবণ হতভম্ব হয়ে তাকালো। সমুদ্র হালকা আওয়াজে বলে, বেচারি কান্না করছে, মায়া লাগছে আমার, তুইও চল, তোরও তো ঘোরাঘুরির ব্যারাম আছে। শ্রাবণ প্রিয়র দিকে তাকালো এবং বলল, হে বিদেশি কিড, তুমিও চলো, এক্সপ্লোর দি সোনার বাংলা। প্রিয় উত্তেজিত হতে গেল। সমুদ্র মুচকি হাসলো, কাজ হয়ে গেছে, বাকিটা প্রিয় ভালো বুঝবে। সমুদ্র আয়েশ করে বলে, গেলে সবাই যাব, মানে সব কাজিন আর কি, একজনও বাদ গেলে আই এম আউট। আলিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল পুনরায়। আপা কোনো দিনও এত দূরে যাবে না, পৃথিবী ধ্বংস হয়ে গেলেও সে যাবে না। নিস্তব্ধ সন্ধ্যা। বাহিরে মৃদু আওয়াজে আজান হচ্ছে। আয়না চুপচাপ বসে আছে। আগে দাদি প্রায় বলতো আজান দিলে নাকি মাথায় কাপড় দিতে হয়। এখনকার যুগে অবশ্য এই কথার প্রচলন নেই বললেই চলে। কিন্তু আয়না উঠে গিয়ে ওড়না হাতে নিয়ে মাথায় দিল। সুতির ওড়না হওয়ায় মাথায় সুন্দর মতো সেট হয়ে গেল। আয়না নিজেকে পরখ করে আয়না দেখতে লাগলো। তারপর চোখ নামিয়ে নিয়ে একটা চাদর বের করে আয়নাটায় ঝুলিয়ে দিল। নিজেকে তার দেখতে একদমই ভালো লাগে না, অসহ্য লাগে। তখনই দরজায় টোকা পড়ল। সে খানিকটা চমকে যায়। তার রুমে নামাজের ওয়াক্তে কে আসতে পারে? আয়না গেট খুলল না। আবারও গেট নক করার আওয়াজ ভেসে আসছে। সেই সাথে মিষ্টি গলায় কেউ তাকে আপা বলে ডাকছে। এটা তো আলিয়ার আওয়াজ না, তাহলে কে তাকে আপা বলে ডাকতে পারে? আয়না কৌতূহলবশত গেট খুলতেই দেখলো একটা ছোট্ট খাট্ট সাইজের পুতুল তার সামনে দাঁড়িয়ে আছে। মানে জলজন্ত মানুষ পুতুল। কারণ এত সুন্দর দেখতে কি কোনো মেয়ে হয় নাকি? আয়না মুগ্ধ হয়ে মেয়েটাকে দেখে যেতে লাগলো। প্রিয় আয়নাকে দেখে কিছুটা বিচলিত হলো। মনে হচ্ছে আয়না খুবই উদাস। কি হয়েছে বড় আপার? মা শিখিয়ে দিয়েছে আয়নাকে বড় আপা আর আলিয়াকে ছোট আপা বলতে। প্রিয় মুচকি হেসে বলে, বড় আপা? প্রিয়র মুখে বড় আপা ডাক শুনে আয়নার কেমন যেন অদ্ভুত লাগে। এই বাচ্চা বাচ্চা মেয়েটার জন্য তার মায়া কাজ করছে। প্রিয় হাত নাড়িয়ে নাড়িয়ে আয়নাকে নেত্রকোনা যাওয়ার প্রস্তাব দিল। আয়না প্রিয়র কথা শোনা মাত্রই না করে দেয়। ঠিক সেই সময় সমুদ্রের ঘরে আয়না প্রবেশ করে। রুমটা থেকে গুমোট একটা গন্ধ আসছে। ব্যবসা গরম লাগতে লাগলো সমুদ্রর। সে দ্রুত বারান্দা দরজা খুলে দিল। আয়না বাধা দিতে গিয়েও দিচ্ছে না। যেহেতু সন্ধ্যা, তাই আর জানালা খুলল না সমুদ্র। তবে বারান্দার দরজা খুলতে জড়ো হাওয়া আসতে লাগলো। সেই বাতাসের জোরে আয়নার মাথার কাপড় পড়ে যায় এবং চুলগুলোও হালকা দুলতে লাগলো। সমুদ্র দ্রুত আয়নার দিক থেকে চোখ ফিরিয়ে নেয়। ভর সন্ধ্যায় কোনো সুন্দরী মেয়ের দিকে তাকানো যায় না, নিষেধাজ্ঞা আছে। আয়না উসকুস করতে লাগলো। সমুদ্র বলে ওঠে, আমরা সবাই ঘুরতে যাচ্ছি, তোমার যেতে সমস্যা কোথায়? আয়না কোনো উত্তর দিল না। সমুদ্রের এটা একদমই পছন্দ হয়নি। কেউ প্রশ্ন করলে উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকা তার খুবই অসহ্য লাগে।
প্রিয় সমুদ্রের সঙ্গে তাল মিলাতে লাগলো। আয়না প্রিয়র দিকে তাকালো। সমুদ্র বলে ওঠে, বাই এনি চান্স তুমি কি ভাবছো তোমাকে ওখানে নিয়ে গিয়ে পাচার করে দিব? আয়না চোখ বড় বড় করে সমুদ্রের দিকে তাকায়। সমুদ্র সে ছাউনি দেখে বিড়বিড় করে বলে, এভাবে তাকাবে নায়ু, প্রেমে পড়ে যাবো তো। সমুদ্র আর কিছু বলবে তার আগে মেঘ রুমে আসলো। আয়না বাবাকে আসতে দেখে বাবার কাছে চলে যায়। মেঘ মেয়ের কাছে দাঁড়িয়ে বলল, মামুনি তুমি কি যেতে চাও না? আয়না কোনো উত্তর দিল না। মেঘ বলল, যাও, ওদের সাথে ঘুরে আসো, ভালো লাগবে, সবাই যাচ্ছে। আলিয়া যাওয়া দরকার, না গেলে অসুবিধা হবে। সমুদ্র ওকে নিয়ে যাবে, তোমরাও যাও, সবাই একসাথে গেলে আর কোনো চিন্তা থাকবে না। আয়না বাবার দিকে তাকালো। মেঘ তাকে আশ্বস্ত দিয়ে বলে, যাও মা, কিছু হবে না, ওরা তো আছেই সাথে। আয়না মাথা ঝাঁকালো। বাবার বিরুদ্ধে সে কখনোই কিছু বলে না। মেঘ আয়নার সম্মতি পেয়ে আলিয়াকে ডেকে বলে, আয়নার কয়েকটা জামা গুছিয়ে দাও, সঙ্গে প্রয়োজনীয় সব জিনিসপত্র। আলিয়া খুশি হয়ে গেল এবং বোনের ব্যাগ গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। সমুদ্র মনে মনে অনেক খুশি। আয়নাকে আবার সরাসরি প্রশ্ন করতে পারবে যে এমন বিহেভিয়ার কেন করেও। মেঘ সমুদ্রের কাছে গিয়ে বলে, সমুদ্র বাবা, ওদের দুই বোনকে একটু দেখে রেখো। সমুদ্র হেসে বলে, অবশ্যই। মেঘ কিছুটা ইতস্ত হয়ে বলে, আয়না তো জার্নি করতে চায় না, ওর বমির সমস্যা হয়। তোমরা সবাই যাচ্ছ, এজন্য ওকে যেতে বলছি। গুড়ি গুড়ি করলে ওর ভালো লাগবে, কোনো সমস্যা নেই, আমিও ওর সাথে থাকবো। ঠিক আছে। রাত 9টার আগে সবাই রেডি হয়ে নিল। রাতে হালকা কিছু জোর করেই খেলো সবাই। সবার মধ্যে চাপা উত্তেজনা কাজ করছে। এবার শুধু প্রিয় না, বরং সবাই কম বেশি উত্তেজিত। আয়নাকে খানিকটা খুশি লাগছে। আয়নার চেহারাটা কিছুটা আয়নার মতোই সব কিছুই প্রতিফলিত হয়। 9টার পরপর সবাই বাস কাউন্টারের উদ্দেশ্যে রওনা হলো। বিআরটিসি বাসে করে যাবে তারা। গুগল ম্যাপে শো করছে ঢাকা টু নেত্রকোনা 150 কিলোমিটার। ঢাকা থেকে যেতে প্রায় 4 ঘন্টা 34 মিনিট সময় লাগবে, জ্যাম না থাকলেই হলো। বাস স্ট্যান্ডে যেতে বেশিক্ষণ লাগেনি। বাসে যে যার সিটে বসলো। সমুদ্র ইচ্ছে করে আয়নাকে নিয়ে বসলো। সমুদ্রের পিছনের সিটে আলিয়ার প্রিয়। আলিয়ার পাশ বরাবরই শ্রাবণ একা বসলো। শ্রাবণের সাথে এক বৃদ্ধ লোক বসেছে। ওনাকে জানালার পাশে বসতে দেওয়া হয়েছে। এদিকে প্রিয় জানালার দিকে বসায় আলিয়া শ্রাবণ মাত্র 1 হাত দূরত্ব নিয়ে বসে আছে। শ্রাবণ 2 মিনিট পর পর আলিয়ার দিকে তাকাচ্ছে। আলিয়া তার দিব্যি টের পাচ্ছে জন্য বিরক্ত বেশ। শ্রাবণ ফোন বার করে দেখে আলিয়া তাকে আনব্লক করে দিয়েছে। কখন দিল? শ্রাবণ তো টের পায়নি কেন? শ্রাবণ দ্রুত মেসেজ পাঠালো। আলিয়ার ফোনে শব্দ করে ওঠে। আলিয়া ফোন হাতে নিয়ে দেখে শ্রাবণ শিকদার সেন্ট ইউ এ মেসেজ। আলিয়া স্মিত হাসলো। 10 দিন আগে সে শ্রাবণকে আনব্লক করে দিয়েছে। আর এই 10 দিন ধরে সে শ্রাবণের মেসেজের অপেক্ষাই ছিল। যদিও বা এক্সের মেসেজের অপেক্ষায় থাকাটা হাস্যকর, তারপরেও। আলিয়া মেসেজ ওপেন করার সঙ্গে সঙ্গে শ্রাবণের মেসেজে বেশি উঠল হাই লেখা। আলিয়া সিন করে দিল। 10 মিনিটেও রিপ্লাই না পাওয়ায় শ্রাবণ ক্ষিপ্ত হলো। সে আলিয়ার নিকনেম দিল ছলনাময়ী নারী। এদিকে পিউ উকিঝুঁকি দিয়ে বাহিরে দেখছে, কিন্তু রাত হওয়ায় কোনো দৃশ্যই বেচারি দেখতে পাচ্ছে না। পিউ চিপস হাতে নিয়ে খেতে লাগলো। আলিয়াকেও দিল, কিন্তু আলিয়া খাবে না। ওদিক থেকে শ্রাবণ জোর গলায় বলল, আমি চিপস খাবো। পিউ আলিয়ার হাতে চিপস দিয়ে বলে, শ্রাবণ কেন পাস করে দিতে। আলিয়া নার সাথে চিপস শ্রাবণকে দিল। শ্রাবণ চিপস হাতে নেওয়ার টাইমে আলিয়ার হাতে সিমটি কাটলো। আলিয়া হালকা চেঁচিয়ে উঠে শ্রাবণের দিকে তাকালো। শ্রাবণ শয়তানি হাসি হাসে। আলিয়ার গা জ্বালা দিয়ে উঠল। এদিকে আয়না চুপচাপে বসেছিল। হুট করে তার গা কেমন গলিয়ে আসতে লাগে। নিশ্চয়ই তার বমি হবে। বাসে ট্রাভেল করতে পারে না সে, তার সমস্যা হয়। বমি বমি লাগছে তার। আয়না সমুদ্রের দিকে তাকালো। সমুদ্র চোখ বুজে এয়ারফোনে গান শুনছে। আয়না নড়ে চড়ে বসলো। বমি হয়ে যাবে যাবে ভাব। সে সমুদ্রের হাতে টোকা দিল। সমুদ্র হাতে আয়নার স্পর্শ পেয়ে চোখ খুলে দেখে আয়না মুখে হাত দিয়ে বসে আছে এবং অসহায় চোখে তার দিকে তাকিয়ে আছে। সমুদ্র দ্রুত পলিথিন বের করে আয়নার হাতে দিল। আয়না হড়বড় করে বমি করে দেয়। সমুদ্র আয়নার মাথা চেপে ধরল। রাতে যা খেয়েছে যেন সবই বের হয়ে গেল। বমি করায় ক্লান্ত লাগলো আয়নার। সে সিটে হেলান দিল। সমুদ্র কি যেন করছে তা দেখার চেষ্টা করছে। আয়না কিন্তু দেখতে পাচ্ছে না সে। সমুদ্র লেবুর টুকরো আয়নার হাতে দিয়ে বলে, লেবুর রস খাও, তাহলে ভালো লাগবে। পানি দিব? পানি খাবে? হুম। সমুদ্র পানি এগিয়ে দিল। পানি খেয়ে আয়না লেবুর রস খেলো। সত্যি সত্যি তার ভালো লাগছে এখন। আয়না সমুদ্রের দিকে তাকায়। সমুদ্র আয়নার দিকে তাকিয়েছিল। আয়নাকে দেখে মুচকি হেসে বলে, ঠান্ডা লাগছে না? হুম, মিথ্যে কথা, তাড়াতাড়ি গায়ে চাদর দাও। আয়না অপলক নয়নে তাকিয়ে থাকলো তার দিকে। সমুদ্র বলল, কি হলো, চাদর সাথে নেই? আয়না উত্তর দিল না। সমুদ্র ব্যাগ থেকে একটা চাদর বের করে নিজের গায়ে জড়িয়ে নিয়ে আয়নার গায়েও দিয়ে দিল। চাদরটা বেশ বড় ছিল।
দুজনে সুন্দর মতো হয়ে গেছে। সমুদ্র নিজের কানে ইয়ারফোন গুজে মৃদু আওয়াজে গুনগুন করে গাইতে লাগলো। আয়নার কাছে সবকিছু যেন বিস্ময়কর লাগছে। সমুদ্রের দিকে তাকিয়ে সে হেলান দিয়ে বসে আছে। তার খুবই ঘুম পাচ্ছে, চোখও লেগে আসছে। তারপরও বহু কষ্টে চোখ খুলে রেখে আলো অন্ধকারে সমুদ্রকে দেখে যাচ্ছে। সমুদ্রের গাওয়া গান তার মনে শিহরণ জেগিয়ে তুলছে। সমুদ্রের গান তাকে টানছে, আকর্ষণও করছে, ঠিক সেইভাবে যেভাবে উত্তর মেরু দক্ষিণ মেরুকে আকর্ষণ করে। আয়না আস্তে আস্তে ঘুমিয়ে গেল। সমুদ্র আর চোখে আয়নাকে পরখ করে দেখে রাখছিল। সমুদ্র ঘুমিয়ে পড়তে বু- সমুদ্র বুঝে যায়, কিন্তু কিছুক্ষণ আগেই ঘুমের মধ্যেই সমুদ্রের কাঁধে মাথা রাখে আয়না। সমুদ্র মুচকি হাসে এবং আয়নার দিকে তাকিয়ে থাকে। মেয়েটার মুখটা অনেক বেশি মায়াবী। মনে হয় আয়ুর মুখ থেকে কিছু মায়া ধার নেওয়া গেলে মন্দ হতো না। সমুদ্র কি মনে করে আয়নাকে শক্ত করে এক হাত দিয়ে জড়িয়ে ধরে। আয়না গভীর ঘুমই তখনও টেরই পায়নি। রাত তখন ৩টা সুই সুই। হুট করে বাস বিকট শব্দ করে ঝাঁকুনি মেরে থেমে গেল। সমুদ্র জেগেই ছিল। সে খানিকটা সামনে ঝুঁকে পড়ে। আয়নাকে ধরে রাখায় আয়না পড়ে যায়নি। গাড়ি থেমে যেতে সমুদ্রের কপালে চিন্তার ভাঁজ ফুটে উঠল। কি হয়েছে হঠাৎ? সে দাঁড়িয়ে দেখার চেষ্টা করছে। অনেকে জেগে আছে। যাত্রীদের মধ্যে হইচই বেঁধে গেল। শ্রাবণও উঠে দাঁড়ালো। শ্রাবণ সমুদ্রকে বলল, গিয়ে দেখতো কি হয়েছে। শ্রাবণ আচ্ছা বলে সামনে পা বাড়ায়। সমুদ্র তখনও এক হাত দিয়ে আয়নাকে ধরে আছে। শ্রাবণ যেতে সে আয়নাকে সিটে হেলান দিয়ে বসিয়ে দিয়ে চাদর ঠিক করে দিল। তারপর পিছনের সিটে তাকায়। প্রিয় জেগে আছে এবং উৎসুক দৃষ্টিতে চারপাশে দেখছে, কিন্তু আলিয়া ঘুমিয়ে আছে। সমুদ্র মনে বলে বলে, দুই বোনই একই রকম স্বভাবের হয়েছে। শ্রাবণ দ্রুত এসে বলে, বাসের চাকা ব্লাস্ট হয়েছে। ভাইয়া, বাহিরে তো পুলিশ আসছে। বলিস কি? চেকিং করবে। এখানে নাকি মাল নিয়ে যাওয়া হচ্ছে, নিচে নামতে বলেছে। আচ্ছা ঠিক আছে। সমুদ্র আয়নাকে ডাকতে লাগলো। আয়না গুমু গুমু চোখে সমুদ্রের দিকে তাকিয়ে বলে, পৌঁছে গেছি? না, দেখি উঠো, আমরা একটু নিচে নামবো। কেন? এমনি। সমুদ্র আয়না আলিয়া পিওকে নিয়ে নিচে নামলো। 3টে মেয়েকে নিয়ে সে এসেছে। দায়িত্ব নয়, গুণ যেন বেড়ে গেছে। রাস্তায় নামতে আয়না ভয় পেয়ে কাসুমাসু চোখে সমুদ্রের দিকে তাকিয়ে রইল। সমুদ্র মুচকি হেসে বলে, ভয় পেলে নাকি? হুম। সমুদ্র আয়নার কানের কাছে গিয়ে পিস পিস করে বলে, ভয় পেলে ভয়ঙ্কর রূপবতী লাগে। আয়না হতভম্ব হয়ে। তখন মধ্যরাত। বাহিরের হিমশীতল হাওয়ায় আরও কিছুটা কেঁপে ওঠে আয়না। সমুদ্র তাকে রেখে সামনে আগাচ্ছে। তা দেখে বিচলিত হলো আয়না। সেও দ্রুতগতিতে সমুদ্রের সঙ্গে সঙ্গে হাঁটতে লাগে। বাস থেকে কিছুটা দূরে এসে দাঁড়ায় সমুদ্র। শ্রাবণ দাঁড়িয়ে আছে, পাশেই আলিয়া। ফিউকে দেখতে না পেয়ে সমুদ্র চিন্তিত গলায় বলে, ফিউ কোথায়? শ্রাবণ নিশ্চিন্ত গলায় বলে, ফিউ বাসে ওর ব্যাগ ফেলে এসেছে, ওটাই আনতে গেছে। ও আচ্ছা। আলিয়া গিয়ে বোনের পাশে দাঁড়ালো। আলিয়ার ঘুম পাচ্ছে। কাঁচা ঘুম ভেঙে গেলে তার মেজাজ খিটখিটে থাকে। এখনও তার মেজাজটা খিটখিটে। এদিকে আয়না ভীত চোখে চারদিকে তাকিয়ে নিল। অনেকে দাঁড়িয়ে আছে। বাস থামিয়ে দেওয়া যাত্রীরা তাদের মতোই উদ্দেশ্যহীনভাবে দাঁড়িয়ে আছে। সমুদ্র আর শ্রাবণ তাদের থেকে কয়েক কদম এগিয়ে আছে। আয়নার এখন মনে হচ্ছে না আসলেই পারত। এখন যদি আবার তাদের কোনো বিপদ হয়। সমুদ্রের ভরসায় আসাটা মোটেও ঠিক হয়নি তার। আয়নার অস্থির লাগছে। আলিয়া বোনের গা ঘেঁষে দাঁড়িয়ে বলে, আপা, আমার না খুব ঘুম পাচ্ছে। আয়না হালকা হাসলো, উত্তরে কিছুই বলল না। আলিয়া পরপর 2টা হাই তুলল। তার দৃষ্টি শ্রাবণের দিকে। শ্রাবণে একটা কালো হুটি পড়ে আছে। ও পকেটে হাত ঢুকিয়ে কি যেন খুঁজে চলছে। শ্রাবণ সমুদ্রের সাথে কথা বলে অন্যদিকে হাঁটা দিল। তা দেখে আলিয়া ব্রু কুঁচকে ফেলে। যাচ্ছে সাপটা? আয়না দেখলো সমুদ্র তাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। তার ইচ্ছে করছে সমুদ্রের পাশে গিয়ে দাঁড়াতে। আলিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছে। আয়না দেখলো 2-3জন ছেলে তাদের দুই বোনের দিকে এগিয়ে আসছে। আয়নার ভয় হতে লাগলো। ছেলেগুলোর এদিকে আসার কি দরকার? সে ভীষণ ভয়ার্ত চোখে সমুদ্রের দিকে তাকালো। সমুদ্রের পিছনে তারা দাঁড়িয়ে আছে, অন্য সমুদ্র তাদেরকে দেখতে পাচ্ছে না। আয়না আবারও ছেলেগুলোর দিকে তাকাচ্ছে। ছেলেগুলো তাদের দুই বোনকে দেখছে। আয়না শুকনো ডোক গিলল। বড় বড় শ্বাস নিচ্ছে সে। একটা ছেলে আয়নাকে দেখে জিজ্ঞেস করলো, আপা, কোনো সমস্যা নাকি? এভাবে মাঝরাতে 2টা মেয়ে দাঁড়াই আছেন কেন? কথা শব্দ শুনে সমুদ্র পিছনে ঘুরল। সে দেখতে পেল আয়নার সামনে 3টা ছেলে দাঁড়িয়ে আছে। আয়না যে ভয় পেয়েছে তাই স্পষ্ট। সে চটজলদি আয়নার কাছে গেল। সমুদ্র এসে দাঁড়াতেই ছেলেগুলো চমকে ওঠে। সমুদ্র জোর গলায় বলে, এখানে কি? একটা ছেলে বলল, মেয়ে মানুষ 2টা দাঁড়ায় আছে জন্য আসলাম, সাহায্য লাগবে কি? ততক্ষণে আলিয়ারও তন্দ্রাভাব উবে গেছে।
বোনকে ভয় পেতে দেখে সেও ঘাবড়ে গেছে। সমুদ্র আয়নার কাছে গিয়ে দাঁড়িয়ে বলে, আপনাকে চিন্তা করতে হবে না, ওরা একা নেই, আমি আছি সঙ্গে, যান আপনারা। ছেলেগুলো আর কিছু না বলে সামনে আগালো। আয়না হাফ ছেড়ে যেন বাঁচল। সমুদ্রার সামনে গেল না। আয়না আর আলিয়ার সঙ্গে দাঁড়িয়ে থেকে পিওর অপেক্ষায় রইল। মেয়েটা আসছে না কেন? এখান থেকে বাস দেখা গেল, বাসের গেট দেখা যাচ্ছে না। অপরদিকে ফিও নিজের হ্যান্ডব্যাগ ফেলে যাওয়ায় আবারও বাসে এসেছে ব্যাগ নিতে। ফিও নিজের সিটে গিয়ে ব্যাগ হাতে নিয়ে বাস থেকে বের হবে। এমন সময় বাসের 40 ওয়াটের লাইটগুলো অফ হয়ে যায়। পিউ বরকে গেল। বাসের মাঝামাঝিতে আছে সে। অন্ধকারে কোনো মতে সে সামনে এগোচ্ছে। বাসের শেষ মাথায় চলেও এসেছে। এখন নিচে নামতে হবে। পিউ আন্দাজে পা ফেলল এবং কিছু একটার সাথে হোঁচট খেয়ে টাল সামলাতে না পেরে পড়ে যেতে ধরে। পিউতে ভেবেই নিল বিপদ তার সামনে, নিশ্চয় নিচে পড়ে গিয়ে তার হাত মুখ ভেঙে যাবে। পিউ শোক খিসে বন্ধ করে হাত ছোটাছুটি করছে বাঁচার জন্য। তখনই কারো হাতে ছো অনুভব করলে পিউ। সে ব্যক্তিটার শার্ট শক্ত করে খামচে ধরে। চোখ খোলা সাহস জুটছে না পিউর। বুকটা দুকপুক করছে তার। ব্যক্তিটি যে তার কোমর ধরে দাঁড়িয়ে আছে সেদিকে খেয়াল নেই পিউর। কিছুক্ষণ পর মুখে গরম নিঃশ্বাস পড়তে পিউ চোখ খুলে আস্তে আস্তে করে তাকায়। অন্ধকারের জন্য পিউ টেরই পাচ্ছে না একজোড়া কঠোর চক্ষু যুগল তার দিকে একরাশ মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে। পিউ সরে আসতে চাইলেও পারল না। ছেলেটা তাকে বেশ শক্ত করে ধরে আছে। প্রিয় তার এত নিকটে দাঁড়ানো যে ছেলেটার ঘামের গন্ধ তার নাকে এসে লাগছে। ছেলেটা প্রিয়র আরো নিকটে এসে প্রায় ফিসফিস গলায় বলে, তুমি ছুঁয়ে দিলে হাই, আমার কি যে হয়ে যায়, বুকে চিনচিন করছে হাই, মন তোমায় কাছে চায়। প্রিয়র মনে হলো ছেলেটার কণ্ঠস্বরের আগেও শুনেছে, কিন্তু কোথায় শুনলো কিছুতেই মনে করতে পারছে না সে। প্রিয়র হুঁশ আসলো। ছেলেটা তাকে এখন অবধি ধরে আছে। সে ছেলেটাকে ধাক্কা দিল, হিতে বিপরীত ঘটল। ছেলেটা নিজে তো পড়লই, সেই সাথে প্রিয়কে নিয়ে নিচে পড়ে গেল। প্রিয় হালকা ব্যথা পেল হাতের কনুইতে। প্রিয় কিছু বলবে তার আগে সে দেখলো পুলিশের খাকি পড়ে আছে ছেলেটা। ছেলেটা আপন মনে মাটিতে বসে হাত ঝাড়ছে। প্রিয় শুকনো ডোক গিলল। ছেলেটা পুলিশ? পুলিশকে প্রিয় খুবই ভয় পায়। ইউনিফর্ম পরে থাকলে তো কোনো কথাই নেই, ভয় পাওয়ার মাত্রা বেড়ে যায় তার। পুলিশ হলো এমন এক জাতের লোক যাকে সব সম্প্রদায়ের লোকই ভয় পায়। ভূতেরাও ভয় পায় পুলিশকে। প্রিয় সোজা দাঁড়িয়ে গেল এবং কিছু না বলে বিড়াল ছানার মতো গুটি পায়ে পা ফেলে ভাইয়ের কাছে চলে গেল। রঙ্গন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে প্রিয়র যাওয়ার পানে। তারপর হালকা হাসলো সে। মেয়েটার স্বভাব বড়ই আজব, কখন কি করে সম্ভবত নিজেই জানে না। এদেরকে এক কথায় বোকা বলে সম্বোধন করা হয়। এতটুকু ভাবতে রঙ্গন মুচকি হেসে বলে, তারপর হুমায়ুন আহমেদ বলেছেন বোকা মেয়েরা নাকি সংসারী হয় খুব। প্রিয় সমুদ্রের কাছে আসলে সমুদ্র বলে ওঠে, এত সময় লাগে নাকি ব্যাগ আনতে? প্রিয় ঠোঁট উল্টিয়ে বলে, বকা কেন দিচ্ছ? সমুদ্রে হেসে বলে, আচ্ছা সরি। তখনই শ্রাবণ আসলো। শ্রাবণ বলল, মাইক্রো অ্যারেঞ্জ করেছি, বাকি সেই দিকে যাওয়া বাবার অ্যাসিস্ট্যান্টের বাসা, উনি ম্যানেজ করে দিয়েছে। গাড়ি মেন রোডে আছে, হেঁটে যেতে হবে, আসো আমার সাথে। শ্রাবণ প্রিয়কে নিয়ে হাঁটা ধরল। প্রিয় আর শ্রাবণের মধ্যে অনেক ভাব হয়েছে। কথা বলার সময় দুজনই বন্ধুর মতো হয়ে যায়। শ্রাবণের সাথে কথা বলতে বলতে প্রিয় কিছুক্ষণ আগের কথা ভুলেই গেছে। তারা সামনের দিকে হেঁটে যাচ্ছে। বাস থামা জায়গাটা পার করতে প্রিয়র চোখ গেল খাকি পড়া ছেলেটার দিকে। ছেলেটা তার দিকে তাকিয়ে আছে। সঙ্গে সঙ্গে প্রিয় চোখ সরিয়ে নিয়ে শ্রাবণের সাথে হাঁটা দিল। এদিকে রঙ্গনের চোখ মুখ শুকিয়ে যাচ্ছে। মেয়েটা কার সাথে যাচ্ছে? বয়ফ্রেন্ড নাকি? আল্লাহ, মেয়েটার বয়ফ্রেন্ড কেন থাকবে? বিড়বিড় করে বলতে থাকে রঙ্গন। সে নিজের হাত মুষ্টিময় করে নিয়েছে। রাগ রাগ লাগছে তার। গাড়িতে এসে বসতে গাড়ি চলতে শুরু করলো। এবার আয়নার পাশে আলিয়া বসেছে। সকালের দিকে তারা পৌঁছে গেল গন্তব্যে। আলিয়া খুবই খুশি। দুপুরে সে ক্যাম্পে যাবে, কিন্তু ক্যাম্প হলো গ্রামে। তারা শহরের একটা হোটেলে উঠেছে। দুপুর হওয়ার আগে সমুদ্র শ্রাবণকে উদ্দেশ্য করে বলে, শ্রাবণ তুই আলিয়াকে নিয়ে যেতে পারবি? আমি একটু ক্লান্ত, কালকে রাতে ঘুম হয়নি আমার। তোর প্রবলেম হলে বল, আমি ম্যানেজ করে দিব। তখন তারা সবাই মিলে হোটেলে লাঞ্চ করছিল। শ্রাবণ খেতে খেতে জবাব দেয়, আরে না, তুমি রেস্ট নাও, আমি নিয়ে যাব। থ্যাংক ইউ। দুপুরে পরপর সত্যি সত্যি শ্রাবণ আলিয়াকে নিয়ে রওনা হলো। আলিয়া গাইগুই করলেও পরে শ্রাবণের সাথে যেতে রাজি হয়। প্রিয় ক্লান্তর জন্য লাঞ্চ করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে। আয়না একে হোটেলে রুমে বসে আছে। তার রুমটা পছন্দ হয়েছে, খুবই সুন্দর দেখতে রুমটা।
বারান্দার দৃশ্য চমৎকার। বিকেলের অগ্রভাগে আয়নার বারান্দায় গিয়ে দাঁড়ালো। মনটা সতেজ হয়ে যাচ্ছে তার। হুট করে তার রুমের দরজায় টোকা পড়ল। আয়না চমকে যায়। সে বারান্দা থেকে বের হয়ে রুমের দরজার দিকে এগিয়ে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। ওপাশ থেকে সমুদ্র বলে ওঠে, আয়ু, দরজা খুলে দাও। আয়না 1 মিনিটের ব্যবধানে দরজা খুলে দিল। সমুদ্র তার দিকে তাকিয়ে আছে। আয়নার পরনে সুতি একটা জামা, ওড়না জড়ানো নেই, চুলগুলো খোপা করে বাঁধা আছে। আয়না গেট খুলে দিয়ে রুমের মাঝখানে এসে দাঁড়ালো। সমুদ্র রুমে ঢুকে গেট লক করে দেয়। আয়না হতভম্ব হয়ে যায়। সমুদ্র দূরত্ব বজায় রেখে বলা আরম্ভ করে, তোমাকে কিছু প্রশ্ন করব, ঠিক ঠিক উত্তর দিবে। আয়না কিছু বলল না। সমুদ্র আবারও বলল, তোমার সমস্যাটা কি আয়ু? কথা বলো না কেন কারো সাথে? বাসা থেকে বের হও না কেন? ফোন চালাও না কেন? আগে তো তুমি এমন ছিলে না, পুরো বাড়ি মাতিয়ে রাখতে। তাহলে এখন কেন এমন চুপচাপ তুমি? আয়না একটা প্রশ্নের উত্তর দিল না। এমনিতেই সমুদ্রের মেজাজ খারাপ ছিল। আয়নার এমন কাণ্ডে তার রাগ মাথায় উঠে নাচানাচি শুরু করে দেয়। সে আয়নার দিকে এগোতে লাগে। আয়না নির্বিকারভাবে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। সমুদ্র আয়নার একদম কাছাকাছি এসে দাঁড়িয়ে বলে, তুমি কি বোবা? কথা বলতে পারো না? স্কিপ আপ, ড্যাম ইট। আয়না কেঁপে উঠল, মাথা তুলে তাকালো না। সে কোনো কিছুরই উত্তর দিবে না। কেন দিবি উত্তর? সমুদ্র আয়নার কাছ থেকে উত্তর না পেয়ে আয়না 2 হাত শক্ত করে চেপে ধরে। আয়না এবার নড়ে চড়ে উঠল। সমুদ্র রাগী গলায় বলে, আজকে তুমি পার পাবে না, সত্যটা তোমাকে বলতেই হবে। বলো তোমার কি সমস্যা? তাকাও আমার দিকে। আয়না কোনো সাড়া দিচ্ছে না। সমুদ্র তাকে শক্ত করে চেপে ধরেছে। তার জন্য তার ব্যথাও লাগছে, তবুও সে নিশ্চুপ। সমুদ্র বলে, আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে আয়ু। তুমি যদি উত্তর না দাও আমি ভয়াবহ কিছু করে বসবো। আয়না এবারে সমুদ্রের দিকে তাকালো। সমুদ্র বাঘের মতো চাহনিতে তার দিকে তাকিয়ে আছে। সমুদ্র পুনরায় আয়নাকে আরো শক্ত করে চেপে ধরে আয়না 2 হাত ঝাঁকাতে ঝাঁকাতেই বলল, কথা বলছো না কেন তুমি? তুমি কি অশিক্ষিত নাকি? বাংলা ভাষা বুঝো না? আয়না তীক্ষ্ণ চোখে সমুদ্রের দিকে তাকিয়ে ঝাঁঝালো সুরে উত্তর দেয়, তুমি আমার কে যে তোমাকে সবকিছুর উত্তর দিব? আয়নার কথাটাই আহত হলো সমুদ্র। রাগে ফেটে পড়ে সে। সমুদ্র রাগের বশে আয়নার দিকে আক্রোশে এগোতে থাকে। আয়না রক্তে লাল চোখে সমুদ্রের দিকে তাকিয়ে আছে। সমুদ্র আয়নার হাত টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। আয়না আতকে উঠে সরে যেতে চাইলে সমুদ্র আয়নার 2 হাতে ধরে ফেলে এবং রাগী চোখে আয়নার দিকে তাকিয়ে থেকে উঠে বলে, আমি তোমাকে নিয়ে অনেক কিছুই ভেবে ফেলেছি। সমুদ্র আয়নার মুখের কাছে নিজের মুখ আনতে লাগে। বিদ্যুৎ চমকানোর মতোই চমকে ওঠে আয়না। সে দূরে আসবে, এর রাস্তাও বন্ধ। হাত মোছড়ামুছড়ি করতে লাগলো আয়না। একটা পর্যায়ে সমুদ্র তার অধিকতর নিকটে আগমন করলে আয়না বাধ্য হয়ে জোর খাটিয়ে সমুদ্রের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে কষে একটা থাপ্পড় দেয় সমুদ্রকে। সমুদ্র হতবিহ্বল হয়ে যায়। এতটাই হতবাক যে কথা বলারও ক্ষমতা লোপ এলো তার। আয়না তাকে থাপ্পড় মারলো। থাপ্পড়! হাউ ডেয়ার শি! সমুদ্র আয়নার দিকে তাকিয়ে আছে। আয়না কান্নায়ও পড়ছে। কান্না করতে করতে বলল, আর কোনো দিন আমার সামনে আসবেন না। আপনি অন্য সব পুরুষের মতো। খুবই খারাপ আপনি। সমুদ্রের বাঁশখাই গলায় বলে, আয়না, আমি তোমাকে ভালোবাসি। আয়না হোটেল রুমের বিছানায় হাঁটু গেড়ে বসে ডুকরে ডুকরে কেঁদে চলছে। সমুদ্র কেন বলল সে তাকে ভালোবাসে? ভালোবাসা কি এতই সহজ? মুখে বললেই কি ভালোবাসা হয়ে যায়? আয়না আবারও কেঁদে দিল। সমুদ্রের কাজ আর কথার জন্য কাছে সে। কেন এত কাছে আসতে চাচ্ছিল সমুদ্র? তাহলে কি এইভাবে কাছে আসাই সমুদ্রের কাছে ভালোবাসা? এখন অনেক রাত। আয়না রুমে লাগিয়ে দিয়েছে ভিতর থেকে। আর গেট খুলবে না। আয়না চোখ বুজেই শুয়ে পড়ল। বাসায় যেতে চায় সে। আর থাকবে না এখানে। আয়নার হালকা ক্ষুধাও লেগেছে। বিকেলে নাস্তা খেয়েছে, তাও ক্ষুধা পাচ্ছে তার। তাও ঘুমানোর চেষ্টা করছে সে। এদিকে সমুদ্র মনে মনে ক্ষেপে আছে। সে আয়নাকে এত বড় কথা বলল, অথচ আয়নার মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। শুধু বলল, আমার লাইফ থেকে চলে যাও। সে কোনোদিনও তার জীবনে এসেছে? সে তো নিজেই প্রবেশই করতে দিল না। প্রবেশ করার আগেই কিভাবে প্রস্থান করবে সমুদ্র? আয়নার প্রতি মেজাজটা তার খারাপ হচ্ছে। মেয়ে হলেও তাকে থাপ্পড় মেরে দিল। এতদিন যাবে ফেসবুকে গল্প পড়েছে, নায়করা নায়িকাদের ঠাস ঠাস করে থাপ্পড় মারে। তাহলে তার বেলায় কেন উল্টোটা হলো? না, এটা তো মানা যায় না এমন অফিসার। সমুদ্র সিগারেট ধরালো। কালকেও আয়নাকে ধরতে হবে। আয়না কোনো জবাব দেয়নি। জবাবদিহিতা করতেই হবে তাকে। সমুদ্র ঠিক করেছে আয়নাকে আর আয়ু বলে ডাকবে না। কিছু কিছু মানুষ এতটা ভালোবাসা, এতটা ফাইরুটি পাওয়ার যোগ্যতাই রাখে না। এ সকল মানুষকে অতিরিক্ত তেলালে এরা গালে থাপ্পড় মেরে বসে। সমুদ্র তার গালে হাত বোলালো। সে কিছুতেই ভুলতে পারছে না এই ঘটনা।
আয়ু আয়ু তাকে মেরেছে। আয়ুর হাত কাঁপলো না তাকে থাপ্পড় মারার সময়? সমুদ্র ভাবছে তারও ফল্ট আছে, সে কেন আয়নার কাছে যাবে, তাও এতটা নিকটে, কেন তার উপর চিল্লাবে? কোনো মেয়ের এতটা কাছে গেলে রিয়েক্ট করা তো স্বাভাবিকই। সে গালে হাত দিয়ে মনে মনে বলে, যাক, থাপ্পড় মারার জন্য একটা জিনিস বুঝলাম, তাহলে এখনো তোমার মধ্যে চঞ্চলতা আছে, শুধু প্রকাশের অভাব। সকালেও আয়না রুম থেকে বের হয়নি। সমুদ্র সবাইকে মানা করেছে আয়নাকে যেন না ডাকা হয়। সমুদ্রের চোখ মুখ দেখে পিউ, আলী, এমনকি শ্রাবণও ঘাবড়ে গেছে। দেখে বোঝা যাচ্ছে প্রচুর রেগে আছে সে, কিন্তু কেন তা সবার অজানা। সকালে নাস্তা সেরেই সবাই হোটেলেই থাকলো। আলিয়ার ডিউটি আজকেও দুপুরে পড়েছে। দুপুর হওয়ার আগে সমুদ্র বলল তারাও আলিয়ার সাথে গ্রামে যাবে, সবাই যেন রেডি থাকে। সমুদ্রের কথায় কেউ আর অমত পোষণ করলো না। দুপুরের আগে সমুদ্র পুনরায় আয়নার রুমে গিয়ে নক করে, কিন্তু আয়না গেট খুলে না। এই জন্য আরও এক দফা রেগে যায় সমুদ্র। সে আর উপায় না পেয়ে স্টাফদের কাছ থেকে এক্সট্রা একটা চাবি এনে আয়নার পারমিশন ছাড়াই গেট খুলে ঢুকে পড়ে। আয়না তখন মাত্র গোসল সেরে বের হয়েছে, চুলগুলো টাওয়াল দিয়ে ঝাড়ছিল। খুবই সাধারণ দৃশ্য, প্রতিটা মেয়ে এই কাজ করে থাকে। কিন্তু আয়নাকে দেখে সমুদ্রের কি যেন হতে লাগলো। সে বুকে হাত দিয়ে একটা দম নিল। আয়না খেয়ালই করেনি সমুদ্র তার পিছনে দাঁড়িয়ে আছে। আসলে চারপাশে কি হচ্ছে সেদিকে খেয়াল কম রাখে আয়না। সমুদ্র হুট করে তাকে হ্যাঁচকা টান মারল। আসমকা এভাবে টান লাগায় আয়না নিজেকে সামলাতে না পেরে পড়ে গেল বিছানায়। সমুদ্রের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে চোখ ছোট ছোট করে আয়নার দিকে তাকিয়ে আছে। আয়না ভয়ে ডোক গেল। কালকে পর্যন্ত সমুদ্রকে সে বিশ্বাস করত, জন্য এত দূর তার সাথে এসেছিল, কিন্তু বিকেলের ঘটনার পর সে সমুদ্রকে ভয় পায়। সমুদ্র আয়নাকে প্রশ্ন করে, সকালে খাওয়ার জন্য বের হওনি কেন? আয়না কোনো উত্তর দিল না। এবার আর সমুদ্রের রাগ হচ্ছে না, তার মনে হচ্ছিল মেয়েটা তার প্রশ্নের জবাব দিবে না। সমুদ্র আয়নার দিকে ঝুঁকে আয়নার ভেজা চুলগুলো স্পর্শ করলো। আয়নার চুল লম্বা হলেও রাফ অনেক, রুক্ষ। সমুদ্র আয়নার চুলে হাত দিয়ে বলে, আমরা এখন বাহিরে যাব, রেডি হও। আয়না বলল, আমি কোথাও যাব না। সমুদ্র তাচ্ছিল্য সুরেই বলে, তোমার কাছে পারমিশন চাওয়া হচ্ছে না, অর্ডার করছি। যাও, ভালো দেখে একটা জামা পরে এসো। বললাম না আমি যাব না, আমাকে বাসায় যেতে দাও। একা যেতে পারলে যাও, পারবা না তো? একা একা একটা পাও তো ফেলতে পারো না। আর নেত্রকোনা থেকে সে একা একা নাকি ঢাকায় যাবে। যাও, রেডি হও। আমি যাব না। বারবার এক কথা রিপিট করবে না। আমি তোমার মতো অশিক্ষিত না আয়না, একবার বললে বুঝে যাই। আয়নাকে অশিক্ষিত বলায় আয়না সমুদ্রের দিকে তাকালো। দুজনে চোখাচোখি হয়ে যায়। সমুদ্রের টিটকিরি মেরেই বলল, বাই এনি চান্স তুমি কি ইন্টারমিডিয়েট পরীক্ষায় পাশ করতে পারোনি আয়না? ফেল করেছিলে নাকি? সায়েন্সে তো পড়তা ফর শিওর, আর্টস থেকে ডাব্বা মেরেছ, ভূগোলও ফেল করেছিলে। আয়না কিছু না বলে উঠে দাঁড়ালো। সমুদ্র সামান্য ঝুঁকে ছিল, তার জন্য তাদের মধ্যকার দূরত্ব আরও কিছুটা ঘনিয়ে এলো। আয়না যেন এত দম বন্ধ হওয়ার উপক্রম। যাকে, এটা তোমার পার্সোনাল ব্যাপার, এখন রেডি হও। আমাকে যেন এই কথা আর একবারও বলতে না হয় আয়না। আয়নার রাগ লাগছে। সমুদ্র তাকে কেন আয়না বলে ডাকছে? আয়ু বলে ডাকলে কি খুব ক্ষতি হয়ে যাবে? আয়নার প্রতিক্রিয়া দেখতে না পেয়ে সমুদ্র নিজে ব্যাগ থেকে এক এক করে জামা বিছানায় ফেলতে লাগলো। একটাও সুন্দর না, ভালোও না, এবং সবগুলোই পুরাতন। আবার একটা আবার ছেঁড়াও। সমুদ্র জিজ্ঞেস করে, এগুলো তোমার জামা কাপড়? আয়না মাথা নাড়ল। সমুদ্র আর কিছুই বলল না, নেড়ে ছেড়ে দেখে নিল। না, এগুলো পরা যাবে না। সে ব্যাগ থেকে আরও দুইটা কামিজ বের করলো। এর মধ্যে সাদা জামাটাই মোটামুটি চলে। এক কালারের সাদা কামিজ, সাদা সালোয়ার, ওড়নাও সুতির সাদা কাজ করা। এই কামিজটা আগেও আয়না পরেছে। সমুদ্র ঠিক করলো সেও সাদা শার্ট পরবে। কামিজটা আয়নাকে দিয়ে বলে, যাও, রেডি হও। আমি যাব না। সমুদ্র রেগে গেল। সে আয়নাকে ধমক দিয়ে বলে, আমি তোমার বাবা না যে তোমার এসব ন্যাকামি সহ্য করে মামুনি মামুনি করে পিছনে পিছনে ঘুরবো। এসব ঢং আমার একদম অসহ্য লাগে। আয়না কেঁপে উঠেই কান্না শুরু করে দেয়। এতেও মায়া হলো না সমুদ্রের। সে আরো জোরে ধমক দিয়ে বলে ওঠে, খবরদার, কাঁদবে না বললাম। কান্না করার মতো কিছুই ঘটেনি। আয়না শব্দ করে কেঁদে দিলে সমুদ্র বলে ওঠে, চোখের পানি যেন না পড়ে। কথায় কথায় কাঁদাও আমার পছন্দ না। আমার সব অপছন্দের জিনিসই দেখছি তোমার স্বভাব। আয়নার হাত ধরে সমুদ্র তার বাথরুমে নিয়ে গিয়ে কাপড় ধরিয়ে দিল। আয়না বাধ্য হয়ে রেডি হলো। তার ভালো লাগছে না, তবুও সমুদ্র জোর করে কোথায় যে নিয়ে যাচ্ছে সেটাও সে জানে না। দুপুরের আগেই সবাই রওনা হলো। আয়না উদাস হয়ে বসে আছে। গ্রামের মাটির রাস্তায় মাইক্রো ঢুকাতে খুবই কষ্ট হলো। গ্রামে আসতে মন জুড়িয়ে যায় সমুদ্রের, কিন্তু জায়গাটা পুরোই গণ্ডগ্রাম। নেত্রকোনা থেকে আরও বেশ খানিকটা পথ পর এই গ্রামটা। সুচিকিৎসার ব্যবস্থা নেই জন্য বলে ফ্রিতে ক্যাম্প করা হচ্ছে ইউনিসেফ থেকে। মা ও শিশুর কল্যাণের জন্য একটা প্রকল্প বা উদ্যোগ নেওয়া হয়েছে।
আলিয়া কাজে চলে গেল। সমুদ্র আর শ্রাবণ আয়না পিওকে নিয়ে চারপাশে ঘুরে ঘুরে দেখতে লাগলো। তারপর কি মনে করে যেন সমুদ্র নিজেও ক্যাম্পে গেল। সেও কাজ করতে চায়, যেহেতু সে ডাক্তার। এক দুইজনকে চিকিৎসা দিলে তো ক্ষতি নেই। কর্তৃপক্ষের সাথে কথাবার্তা বলে রোগী দেখা শুরু করে দিল সে। শ্রাবণ আয়না আর পিওকে নিয়ে বসে থাকলো। বিকেলে ক্যাম্প শেষ হলো। শ্রাবণ কোথা থেকে যেন খোঁজ পেয়েছে গ্রামের পাশে বিরাট মেলা বসেছে। ব্যাস, পিও আর শ্রাবণ সেখানে যাওয়ার জন্য পাগল প্রায়। আলিয়া ক্লান্ত, তাই বলল, না না, আমি যাব না, প্লিজ চলো হোটেলে যাই। এ কথা শুনে শ্রাবণ বাস গলায় খাই গলায় বলল, যাদের যাওয়ার ইচ্ছে নেই তারা এখানে থাক, আমরা তো যাবই, যাব মানে যাবই। পৃথিবী একমাত্র ধ্বংস হওয়ায় আমাকে মেলা থেকে যাওয়ায় বাধা দিতে পারবে, আর কারো কোনো ক্ষমতা নাই। আলিয়া মনে মনে বলে, একবার খালি তোমার বাবা ফোন দিয়ে জাড়ি দিক, ঠেলা কি জিনিস বুঝবা তখন। সমুদ্র বলল, আচ্ছা তাহলে আমরা সবাই যাব। আলিয়া নূরজাহান মেলায় গিয়ে একটা চেয়ারে বসে থাকবে, চলো রওনা দেই। প্রিয় আর শ্রাবণ তো খুব খুশি হলো, কিন্তু দুই বোন যে অখুশি তা খুব বোঝাই যাচ্ছে। সবাই গাড়িতে বসার পর সমুদ্র গাড়িতে ঢুকলো। গাড়ি চলতে লাগলো। পাশের গ্রামে খুব তাড়াতাড়ি পৌঁছে গেল তারা। এখানকার মেলা দেখে সন্তুষ্ট হলো সমুদ্র। বিশাল বড় মাঠে মেলা বসেছে। একধারে নদীর পাড়ও আছে, আবার বটগাছও আছে। হরেক রকমের মাটির পুতুল, শখের হাঁড়ি, মাটি ও শলার খেলনা, মেয়েদের সাজ সরঞ্জাম, একদিকে খাবারের আসর, বাতাসা, নিমকি, মুরগি, খই ভাজা, পিঠা। আলিয়া মেলায় এসে ক্লান্তিভাব ভুলে ছোটাছুটি শুরু করে দিল। তা দেখে শ্রাবণ বলল, আমাদের মধ্যে কে কে যেন ক্লান্ত ছিল। আলিয়া রাগী চোখে শ্রাবণের দিকে তাকায়। শ্রাবণ মুখ বাঁকিয়ে বলে, এখন কেন মেলা দেখে পাগল হয়ে গেলা? যাও গাড়িতে বসে রেস্টে নাও। তুমি না ক্লান্ত? এই, তুমি একদমই বেশি কথা বলবা না। কেন বলবো না? 100 বার বলবো। আলিয়ার কথা না বাড়িয়ে পিওর কাছে চলে গেল। আয়না এক সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেলা থাকা মানুষজনকে দেখছে। তখনই সমুদ্রে এসে তার হাত ধরল। আয়না চমকে উঠে তাকিয়ে দেখে সমুদ্র তার ডান হাতে লাল রঙের রেশমি ছুরি অনেক যত্ন করে পরিয়ে দিচ্ছে। আয়না হাত সরাতে চাইলেও সমুদ্র তার হাতে ছুরি পরিয়ে দিয়ে বাম হাতেও 1 ডজন ছুরি পরিয়ে দিল। অনেকদিন পর হাতে লাল ছুরি পরল আয়না। সে হাত দুটোর দিকে তাকিয়ে আছে। সমুদ্র আয়নাকে বলতে লাগলো, আই এম সরি, মিসবিহেভ করেছি তোমার সাথে, তাই না? কিন্তু আয়ু, আমি সত্যি তোকে ভালোবাসি। আয়না সমুদ্রের কথায় এক ফোঁটা অশ্রু ফেলল। মেলায় ঘোরাঘুরি করার পর যখন তারা বেরোতে যাবে, তখনই একটা কাণ্ড ঘটল। আজকে নাকি গানের আসর বসেছে গ্রামে। সদর থেকে মানুষ এসেছে সে আসর দেখতে। ভোর রাত অবধি চলবে। গান বাজনা হবে, গাড়ি পার হবে রাস্তা দিয়ে। রাস্তা ব্লক করে ফেলেছে গ্রামের লোকজন। এই কথা শুনে সমুদ্রের মাথায় যেন বাজ পড়ল। এখন 3টা মেয়ে নিয়ে কোথায় রাত পার করবে? গ্রামের মানুষদেরকে অনেক অনুরোধ করা হলো, কিন্তু তারা রাস্তা বন্ধ করে দিয়েছে। আর যাওয়া যাবে না আজকে। পরে অনেক অনুরোধ করার পর এক বুড়ি মহিলার বাড়িতে থাকার ব্যবস্থা করা হলো। রাত 1টার দিকে আয়নার পেট ব্যথা করতে লাগে। সে বুঝে যায় তার পিরিয়ড হয়ে গেছে। এখন কি করবে সে? উপায় না পেয়ে অচেনা জায়গায় মধ্যরাতে বাথরুমে যাওয়ার জন্যই বের হলো সে। অন্ধকার অনেক বেশি, কোনো লাইট নেই কোথাও। বাথরুমটা বাসার বাহিরেই আলাদাভাবে তৈরি করা হয়েছে। আয়না গুটি গুটি পায়ে বাথরুমে গেল। দরজা খুলতে সে চেঁচিয়ে ওঠে। বাথরুমে সমুদ্র ছিল। সে আয়নাকে দেখে বলে, কি আশ্চর্য, তুমি এভাবে হুটহাট বাথরুমে কেন ঢুকে পড়লে? আয়না বেশ দ্বিধায় পড়ে যায়। যদিও বা এখানে প্রচণ্ড অন্ধকার, তাই কিছুই দেখা যাচ্ছে না। দোষ তো সমুদ্রের, সেখানে গেট খুলে বাথরুমে যাবে। আয়না বলে, আমি ফ্রেশ হব। ও আচ্ছা। সমুদ্র বাথরুম থেকে বের হলো। আর খুব লজ্জা লাগছে। বাথরুমের ভিতরে তার ফোনের ফ্ল্যাশ লাইট জ্বলছে। আয়না ধাম করে গেট লাগিয়ে দিল। সমুদ্র বাথরুমের বাহিরে অপেক্ষা করতে লাগলো। এমন সময় আয়না বাথরুম থেকে বলে, সমুদ্র। সমুদ্র চমকে ওঠে। এ প্রথমবার আয়না তার নাম ধরে ডেকেছে। সে আবেগে আপ্লুত হয়ে গেল এবং বলল, কি হয়েছে আয়ু? তোমার কাছে এক্সট্রা কাপড় হবে? এক্সট্রা কাপড়? কাপড় দিয়ে কি করবে? আয়না নিশ্চুপ রইল। সমুদ্র নিচ থেকে বুঝে গেল। তারপর বলল, আমি ডাক্তার, ফার্মেসির দোকানদার না যে এইসব নিয়ে বসে থাকবো। দেখি বের হও, একটা ব্যবস্থা করে দিচ্ছি। আয়নায় গেট খুলে দিল। উপায়ও নেই বাথরুমে। ফোন হাতে নিয়ে বের হতে ধরলে বাথরুমের উঁচু অংশের সাথে আয়নার পা বেজে যায় এবং প্রচণ্ড জোরে ব্যথা পেয়ে সে কুকিয়ে ওঠে। সমুদ্র ব্যতিব্যস্ত হয়ে আয়নার কাছে গিয়ে বলে, পায়ে ব্যথা পেয়েছ? কই লেগেছে দেখাও। সমুদ্র ফোন হাতে নিয়ে হাঁটু গেড়ে বসে আয়নার পা দেখতে লাগলো এবং বলল, মুচকে গেছে পা। তারপর আয়নার পায়ে হাত দিয়ে নাড়াতে লাগে এবং প্রশ্ন করে, খুব ব্যথা লাগছে নাকি? হ্যাঁ। অনেক জোরে? আয়না কেঁদে দিয়ে বলে, হ্যাঁ। সমুদ্র আয়নার পা নাড়িয়ে দেখছে হাড্ডি ভাঙল কিনা।
আয়না কুকিয়ে উঠে বলে, আস্তে আস্তে প্লিজ। এমন সময় কারো চিল্লাচিল্লির আওয়াজ পায় সমুদ্র আর আয়না। সমুদ্র দাঁড়িয়ে যায় কি হয়েছে দেখার জন্য। এটা তো বুড়ি মহিলার আওয়াজ। বুড়ি চিৎকার দিয়ে বলে, আয় হায় রে, আমার পবিত্র বাড়িতে এইসব কি অপবিত্র কাজ করছিস তোরা? সমুদ্র আটকে ওঠে। এই বুড়ি বলেটা কি? বুড়ি মহিলা হাঁক পেড়ে চিৎকার করতে করতে বলে, নষ্টামি করার আর জায়গা পাস না তোরা? আমার বাসায় আমার টয়লেটে এসব করছিস এসে? সমুদ্র বলল, আপনি ভুল ভাবছেন দাদি, এমন কিছুই না, ওর পিরিয়ড হয়েছে, আমি সাহায্য করতে আসছি। বুড়ি আরো জোরে চিৎকার করতে লাগলো। আশেপাশের বাসা থেকে মানুষ জড়ো হতে লাগে। এক মুহূর্তে যেন সব ঘটে গেল। সমুদ্রের মুখ ফ্যাকাশে হয়ে গেছে, মাথাটাও হ্যাং মেরে গেছে। এদিকে আয়না তো কেঁদেই চলছে। রাতারাতি এক পলকের মধ্যে পরিবেশ প্রতিকূলে চলে গেল। শ্রাবণ, পিউ, আলিয়া সবাই বাহিরে চলে এসেছে। তারাও নিরুপায়, একে অপরের দিকে চাওয়াচাওয়ি করছে। গ্রামের মোড়লকে মানে চেয়ারম্যানকে ডাকা হলো মাঝরাতেই। সবাই মিলে সিদ্ধান্ত নিল, হয় এক্ষুনি এই মুহূর্তে মিয়ার ছেলেকে বিয়ে পড়িয়ে দেওয়া হবে, আর না হলে ছেলেকে শাস্তিস্বরূপ 100 গা বেত্রাঘাত করা হবে। শুধু ছেলেকে শাস্তি দেওয়া হবে, এটাই নাকি এই গ্রামের অঘোষিত নিয়ম। সমুদ্র এমন রায় শুনে স্তব্ধ হয়ে যায়। আজকে আয়নার হাতে তার জীবন। আয়না যদি বিয়েতে রাজি না হয় তাহলে তার মৃত্যু হলেও হতে পারে। এত বড় মুশকিলে পড়বে জানলে কোনোদিনও আসতে না সে এই গ্রামে। তারা 5 জনই নিরুপায়। গ্রামবাসী সমুদ্র আর আয়নার উপর রাগান্বিত। কেউ কেউ বলছে মেয়েকে জোর করা হয়েছে। আরো কত গুজব, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শব্দ সমুদ্রের উপরে গিয়েই পড়েছে। আয়না সমানেই কান্না করে চলছে। এতে বিরক্ত সমুদ্র। সিগারেট ধরাতে পারলে মাথা কাজ করব তার। সিদ্ধান্ত নেওয়ার জন্য 1 ঘন্টা সময় দেওয়া হয়েছে। অভিযুক্তকে সবার থেকে দূরে রাখাই হলো। এটা নাকি ওই গ্রামের নিয়ম। সমুদ্র চিন্তায় পড়ে যায়, কি সিদ্ধান্ত নিবে সে? আয়নাকে বিয়ে করে নিবে? সে তো ভালোবাসে আয়নাকে, কিন্তু আয়না তো তার সাথে কথাই বলে না। আয়না কি অন্য কাউকে ভালোবাসে? আয়নাকে বিয়ে করলে পরিণাম কেমন হবে? রাতের শেষ প্রহর তখন, তবুও ঝিঝি পোকার সমানে ডেকিয়ে চলেছে। এতে ক্ষিপ্ত আয়না, তার চিন্তায় হাত পা বরফ হয়ে যাচ্ছে। বাহিরে প্রচণ্ড শীত, সম্ভবত 16 ডিগ্রি সেলসিয়াসের নিচে। এমন হাড়ভাঙ্গা শীতেও আয়না ঘামছে। গলা পিপাসায় কাঠ হয়ে গেছে। চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে তার। পিছন থেকে দরজা খোলার ক্যাসক্যাস শব্দ আসছে। এগোরোতে সমুদ্রকে রাখা হয়েছে। তাহলে কি সমুদ্র বের হলো সবে রুম থেকে? গাড় গড়িয়ে পিছনে তাকানোর শক্তি আয়নার নেই। সমুদ্র নির্বিকারভাবে রুম থেকে বের হলো। সবার মধ্যমণি যেন সে। গ্রামের সকলের দৃষ্টি তার দিকে। সমুদ্র শান্তভাবে হেঁটে হেঁটে মোড়লের কাছে গেল। সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে 100 বেতের আঘাত সহ্য করবে, তবু আয়নাকে বিয়ে করবে না। এত অহংকার আয়নার! একবারও একটা কথা বলল না, অথচ সাহায্যের প্রয়োজন যখন ছিল তারই কাছে এসেছিল। সমাজে এক প্রকার মানুষই আছে যারা সাহায্যের পর সবকিছু ভুলে অকৃতজ্ঞ হয়ে যায়। সমুদ্র জানে গণদোলায় কেউ কোনো দিন মরে না। সাধারণ জনতা রক্ত ভয় পায়। কেউ রক্তাক্ত হলে তাকে আর জনতা মারধর করতে পারে না। সমুদ্র এখন 7-8টা বেতের আঘাত খেয়ে মরে পড়ে থাকার অভিনয় করবে, কিন্তু অভিনয় করতে হবে খুবই সূক্ষ্মভাবে, যেন ধরা না খায়। চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলল সমুদ্র। চেয়ারম্যান বলল, ঠিক ঠিক বলছেন তো, 100 বেতের আঘাত সহ্য করতে পারবা তো? অবশ্যই পারবো। মানুষ পারে না এমন কোনো কাজ নেই। মানুষ ডাইনামিক বানিয়ে পাহাড় ভাঙছে, ছাদে যাচ্ছে নিমিষে, পারমাণবিক বোমা বানিয়ে সব তছনছ করছে। হে আবার এমন কি? চেয়ারম্যান আবারও তাকে বলে, এর চেয়ে ভালো বিয়ে করে নাও, ফাঁপ ধুয়ে যাবে। আল্লাহ পাক চাইলে ক্ষমাও করে দিবে। আল্লাহ পাক মহা ক্ষমাশীল। সমুদ্র একবার আয়নার দিকে তাকালো। আয়নার মধ্যে তার মায়ের রক্ত বইছে। কোনো না কোনো একদিন সুযোগ পেলে আয়নাও তাকে ছেড়ে চলে যেতে পারে, একবারও পিছপা হবে না। অতীতে সে দেখেছে, এক রক্ত কারবারও একই হবে। সেম সেম ডিএনএ, একই ক্রোমোজোম ঘুরপাক খাচ্ছে ফুফু বাতিজির গায়ে। সে চেয়ারম্যানকে বলে, বিয়ে সাথীর চেয়ে 100 বেতের আঘাত উত্তম। শুধুমাত্র উত্তম না, মহা উত্তম। ঠিক আছে বলে চেয়ারম্যান সাহেব হাঁক পেড়ে বললেন, মুকলেস, সব ব্যবস্থা করো, ফোলা বেতের বাড়ি খাইতে চাই। এই কথা শুনে শ্রাবণ, আলিয়া, পিউ 3 জনই হতবাক। এখন কি হবে? পিউ সঙ্গে সঙ্গে এক দফা কেঁদে দিল। তার ভাইয়ের যদি কিছু হয়ে যায়? শ্রাবণ নিজেও নিরুপায়। সব দোষ তার। সে যদি জেদ না ধরত তবে কোনোদিনই এমনটা হতো না। তার ফোনে সাহায্য নেই, কার সাহায্য নিবে সে? বাবার নাম্বারে কল দিবে কি? যদিও এই মুহূর্তে কেউ কিছু করতে পারবে না, বাবা পৌঁছাতে পৌঁছাতে সব ঘটে যাবে। সমুদ্র একবারও আয়নার দিকে আর তাকায়নি। চেয়ারম্যান সাহেব বলল, জ্যাকেট খোলো। সমুদ্র সুন্দর মতো জ্যাকেট খুলে দিল। চেয়ারম্যান সাহেব এতেও তুষ্ট হলো না। সে আবারও বলে ওঠে, শার্টখানাও খুলে দাও।
এবারও সমুদ্র তবদা খেলো। এতগুলো মানুষের সামনে সে কিভাবে খালি গা হবে? মান মর্যাদা বলিয়ে তো কিছু একটা আছে তার। সমুদ্র গাই গুই করতে লাগলো যে শার্ট খুলবে না। স্যানমানও কম না, তিনি বলেন শার্টের উপর দিয়ে মার নাকি গায়েই লাগে না। অগত্যা জোরপূর্বক সমুদ্র শার্ট খুলল। দুজন লোক তাকে মাঝখানে নিয়ে গিয়ে মাটিতে বসিয়ে দিল। আরেকজন একটা শিকল বেদ গরম করে নিয়ে আসলো। সমুদ্র চোখ বন্ধ করে ফেলে এবং আস্তে আস্তে দোয়া পড়তে লাগলো। এদিকে পিও কান্না করতে করতে আয়নার কাছে গেল এবং কান্নারতে স্বরে বলে, আপা প্লিজ ওদেরকে থামতে বলো, না হলে ভাইয়ার অনেক কষ্ট হবে। ও এমন সহ্য করতে পারবে না কোনোদিনও। ভাইয়া অসুস্থ হয়ে যাবে। প্লিজ আপা, ওনাদেরকে এসব থামিয়ে দিতে বলো। আয়না নির্লিপ্ত গলায় বলে, আমি বললেই কি থামিয়ে দিবে ওনারা? তখনই প্রথম বেতের আঘাত লাগলো সমুদ্রের গায়ে। বেশ জোরেই শব্দটা হলো। সবটা আয়নার চোখের সামনে ঘটল। আয়নার বুকটা কেঁপে ওঠে। এদিকে সমুদ্রের ডান কাঁধ বরাবর বেশ বড়সড় একটা লাল চিকন দাগ বয়ে যায়। সমুদ্র চোখ খিচে বন্ধ করে তাতে দাঁত চেপে বসে আছে। প্রচণ্ড জোরে ব্যথা পেয়েছে সে। এত জোরে লেগেছে যে সে কোনো শব্দই শুনতে পাচ্ছে না। সম্ভবত প্রচুর ব্যথা পাওয়ায় মন মস্তিষ্ক নার্ভদয় সব কি কাজ করা বন্ধ করে দিয়েছে। দ্বিতীয় দফা বেতের আঘাত পেতেই সমুদ্র আর্তনাদ করে ওঠে। প্রথমবারের চেয়ে এবারের আঘাতটা ধক বেশিই ছিল। সমুদ্র আর সহ্য করতে পারছে না। এতই ব্যথা পাচ্ছে যে নিঃশ্বাসও নিতে পারছে না সে। জীবনে একবার অঙ্ক ভুল করার জন্য টিচারের হাতে স্কেলের মার খেয়েছিল। এছাড়া আর কোনো দিন মার ভাগ্যে জোটেনি তার। আয়না চোখ বেয়ে পানি পড়তে লাগলো। সমুদ্রের এমন পরিণতি তার সহ্য করতে কষ্ট হচ্ছে। কি করা উচিত তার? তার হাতে তো কিছু নেই। এদিকে ক্রমান্বয়ে পিউ কেঁদেই যাচ্ছে। শ্রাবণের চোখ টলমল করছে। আলিয়া তার বোনকে গিয়ে বলে, আপা পিউ ঠিকই বলেছে, প্লিজ কিছু একটা করো। ভাইয়া বেতের আঘাত সইতে পারবে না, মারা যাবে। মারা যাবে শুনে আয়নার টনক নড়ল। এসব কি বলছে আলিয়া? এমন অমঙ্গল কথা মুখে নিতে নেই। আয়না আলিয়ার দিকে তাকালো। তখনই তৃতীয় দফায় আঘাত পাওয়ায় সমুদ্র মাটিতে লুটিয়ে পড়ল। দাম করে পড়ে যায় সে। সে এই মুহূর্তে অবচেতন হয়ে যাচ্ছে। চারপাশে কি হচ্ছে সে জানে না। চোখ খোলার ক্ষমতাও নেই তার। শুধু মন চাচ্ছে ঢক ঢক করে যদি এক গ্লাস পানি খেতে পারত। ইতিমধ্যে তার হাত অবশ হয়ে গেছে, মস্তিষ্ক কাজ করছে না। সমুদ্রে এই মুহূর্তে তার নিজের পুরো নামও বলতে পারবে না বোধ হয়। আচ্ছা, আসলেই কি তার পুরো নাম কি? আসলে এই মুহূর্তে মনেই আসছে না। তবে আয়ু তাকে আদর করে বাবু ডাকত। মাঝে মাঝে ওশেনও বলে ডাকত। ওশেন মানে হলো মহাসমুদ্র। চতুর্থ গাত পড়ার পরেই সমুদ্রের একেবারেই নাজেহাল অবস্থা। মুখ দিয়ে রক্ত পড়া শুরু করলো। কেন করলো কেউ জানে না। এর কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে? হাতে আঘাত লাগলে মুখ দিয়ে কেন রক্ত পড়বে? ডাক্তার হয়েও কোনো উত্তর তার কাছে নেই। মেডিকেল ফোর্থ ইয়ারে প্রফেসর দেবচন্দ্র চন্দ্রবাবু বলেছিলেন, দেয়ার ইজ নাথিং ফিক্সড ইন মেডিকেল সায়েন্স, এভরিথিং ক্যান হ্যাপেন অ্যাট এনি টাইম। সমুদ্রের মুখ দিয়ে রক্ত পড়তে দেখে আয়নার মাথা ঘোরাতে লাগে। প্রচণ্ড কষ্ট হচ্ছে তার এসব দেখে। আর থাকতে পারছে না। অস্থির হয়ে পড়ল আয়না। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে দিল সে। পঞ্চম আঘাত পড়ার আগেই আয়না চিৎকার দিয়ে বলে ওঠে, থামুন থামুন, দয়া করে ওকে আর মারবেন না। আয়নার কথায় সত্যি সত্যি পঞ্চম আঘাত আর পড়েনি সমুদ্রের উপর। সবাই আয়নার দিকে তাকালো। আয়না একাধারে কেঁদেই চলছে। সে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, প্লিজ ওকে আর মারবেন না, ও সহ্য করতে পারবে না। এক লোক বলে ওঠে, ছেলে তো নিজেই রাজি হয়েছে 100 বেতের আঘাত খাওয়ার জন্য। এখন তো থামান যাবে না, আরও 95 আঘাত বাকি। তা আমরা দয়া করে শাস্তি কমাই আনে 50 বেতের আঘাত করে দিচ্ছি। আয়না জোরে জোরে বলল, আর একটা বেতের চিহ্ন যেন ওর গায়ে না পড়ে। গ্রামের পরিবেশ থমথমে হয়ে যায়। চেয়ারম্যান সাহেব বলল, তাহলে তো বিয়ে করতে হবে, তা না হলে ছেলেকে শাস্তি দিতেই হবে। ওই মুখলেস, আবার শুরু কর, এবার আর থামবি না। আয়না থমথমে গলায় বলে, আমি বিয়ে করতে রাজি। আলিয়া তার বোনের দিকে চোখ বড় বড় করে তাকায়। এমন এক পরিস্থিতি যে আপাকে বিয়ে করতে মানাও করতে পারছে না। আবার বিয়ে হলে কি হবে? আপা কি পারবে এই বিয়ে মানতে, সব কিছু নতুন করে সাজাতে? আয়না বিয়েতে রাজি শুনে চেয়ারম্যান খুশি হলো এবং সমুদ্রের শাস্তি মকুব করা হলো। আয়না সমুদ্রের কাছে প্রায় এক প্রকার দৌড়ে গেল। তখনও সমুদ্র মাটিতে লুটিয়ে পড়ে আছে। গায়ে ধুলোবালি লেগে আছে। মুখে রক্তের ছিটে ফোটা। অবচেতনের মতো পড়ে আছে সমুদ্র। তার কাছ থেকে দেখতে আয়নার বুকটা হু হু করে ওঠে। সে সমুদ্রকে স্পর্শ করলো। হাত বুলিয়ে দিল তার কপালে। আলিয়া শ্রাবণ সমুদ্রের কাছে গিয়ে তাকে তুলে ধরে এবং বোতল থেকে পানি বের করে মুখে ছিটে দিল। সে চোখ খুলে আশেপাশে তাকিয়ে সবকিছু দেখতে লাগলো। হাতের বাঁদিকে আয়নাকে কাঁদতে দেখে হতভম্ব হয়ে যায় সমুদ্র। সে অনেক কষ্টে বলে ওঠে, আমি কি বেঁচে আছি? আয়না উত্তর না দিয়ে কেঁদে দেয়।
এরপর এক প্রকার ঘোরের মধ্যেই থাকলো সে। আশেপাশে কি হয়েছে বা হচ্ছে অর্ধেকই তার মাথায় ঢুকলো না। শুধু তাকে সবাই মিলে ধরে একটা চেয়ারে বসালো। পরনে তখনও কিছু ছিল না, খালি গা। তখন হয়তো বা ভোরের আলো পড়তে শুরু করেছে। পাখির কিচিরমিচির শব্দ পাচ্ছে সে। পাখির ডাকের মাঝে কেউ একজন অতি নমনীয় কণ্ঠে কবুল বলে। এই কণ্ঠস্বরটাকে সে চিনে। এবার এক বহরাট কণ্ঠে কে যেন কি কি সব বলল। তারপর কেউ একজন তার কানের কাছে কবুল বলতে বলে। সমুদ্র কবুল বলে দেয়। কবুল মাত্র ৩ অক্ষরের একটা শব্দ। কবুলের ৩টা অক্ষরই ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণের সংজ্ঞা যেন কি? যারা স্বরবর্ণের উপর নির্ভরশীল। কবুল শব্দটাই শিখিয়ে দিচ্ছে সামনে থাকা ব্যক্তির উপর তুমি আজ থেকে নির্ভরশীল। সমুদ্র এতক্ষণে বুঝতে সক্ষম হলো তার বিয়ে হয়ে গেছে। এমন খালি গায়ে ভোরের আলোর মাঝে খুব কম সংখ্যক মানুষেরই বিয়ে হয়। সে অতিমাত্রায় ভাগ্যবান। এজন্য এভাবে তার বিয়ে হলো। আলহামদুলিল্লাহ। বিয়ে সম্পূর্ণ হয়ে যাওয়ার পর দুইজন মহিলা আয়নাকে তাদের সঙ্গে করে নিয়ে যায়। একজন মহিলা আয়নাকে জিজ্ঞেস করে, তোমার লাল রঙা কোনো কাপড় নাই? আয়না থমথমে গলায় বলল, না। মহিলা বাড়ির চিন্তায় গলায় বলে, এমন সাদা রং পরে বাসর করাটা মানায় না। এক কাজ করি, আমার একটা জাকাতের লাল শাড়ি আছে, দোয়া শাড়ি। একদিন পরছিলাম, দোয়ার পরে ফেসে গেছিল। বুড়ি মানুষ, লাল পরিণার জন্য আর পরা হয়নি, তুইলা রাখছি, ওইটা পরে নাও। আরেক মহিলা বলে ওঠে, আগে গোসল দিতে কয় তো, নাপাক আছে, আগে পাক হয়ে আসো। আয়নায় কথা শুনে কষ্ট পেল। দুজন মহিলার জোড়াজড়িতে আয়না গোসল করে লাল রঙের রং ওঠা পুরাতন শাড়িটা পরে নিল। বাথরুমের আয়না না থাকায় সে নিজেকে দেখতেও পারছে না। অনেকদিন পর লাল রঙের কিছু গায়ে জড়ালো সে। বেশ অস্বস্তি লাগছে তার। তারও তো লাল রঙের শাড়ি পরা বারং। জাকাতের পেশে যাওয়া লাল শাড়ি পরে আয়নাকে আগের আশ্রয় দেওয়া বুড়ি মহিলার বাসায় নিয়ে যাওয়া হলো। এখানেই বাসর করা হবে। সময়টা কেবল ভোর, সকাল হয়নি, কিংবা হয়েছে, কিন্তু সূর্যের আলো এখনো চোখে পড়ছে না কুয়াশার জন্য। আয়নাকে বিছানায় বসিয়ে চলে গেল তারা। আয়নার হাতে ১,০০০ টাকার একটা নোট। এটা নাকি তার দেনমোহর। আয়না নিজেও এসবের জন্য প্রস্তুত ছিল না। এত বড় একটা ঘটনা যে ঘটবে সে কালেভাদ্রেও কল্পনা করতে পারেনি। সমুদ্র তো তার সম্পর্কে কিছুই জানে না। এমন সময় রুমে সমুদ্র আসলো। আসার আগে গেট নকও করেনি সে। আয়না নড়ে চড়ে ওঠে। সমুদ্র রুমে এসে আয়নাকে লাল শাড়ি পরে থাকতে দেখে তবদা খেল। আয়নাকে এই প্রথম সে রংসং কাপড় পরতে দেখল, তাও আবার শাড়িতে। বেচারির চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট। আজকে তাদের সাথে যা হয়েছে এর জন্য ক্ষতিপূরণ দিতে হবে ভবিষ্যতে। কিভাবে সবকিছু ঠিক হবে? সমুদ্র রুমে ঢুকছে জন্য আয়না ভয় পাচ্ছে, কান্না পাচ্ছে তার। তখনই সমুদ্র খুক খুক করে কাশলো। এ তো কোনো ভাবান্তর নেই আয়নার। এজন্য সহসাই খুব স্বাভাবিকভাবে সমুদ্র আয়নার পাশে গিয়ে বসে। তার হাত ধরতে চাইলে আয়না সরে আসে। সে ব্রুজগুল কুচকে আয়নার দিকে তাকালো। সাথে সাথে আয়না হাউমাউ করে কেঁদে দেয়। সমুদ্র বোরকে গিয়ে আয়নাকে ধরতে গেলে আয়না ক্লান্ত গলায় বলে, দূরে থাকো প্লিজ। এ কথা সে ভীষণ অপমানিত বোধ করে। আয়না কেঁদেই চলেছে। এদের রেগে যায় সমুদ্র। আয়না নিজেই বিয়েতে রাজি হয়েছে। সে তো বিয়ে করতে চায়নি, অথচ এখন কেন এমন আচরণ করছে, যেন তাকে জোর করে তুলে এনে বলা হয়েছিল, বলো কবুল, না হলে মারো। সমুদ্র মেজাজ খারাপ করে আয়নাকে উদ্দেশ্য করে বলে, এ বেয়াদব মেয়ে, খবরদার, আমার সামনে একদম কাঁদবে না। এসব কান্নাকাটি আমার পছন্দ না। আমি এই বিয়ে মানি না। সমুদ্র কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকলো। এটা কেমন কথা, বিয়ে মানে না? এটা তো আর উপন্যাস না, বাস্তব জীবন। এমন নাটকীয় কথা বলার মানেটা কি? সমুদ্র আয়নের নিকট গিয়ে দাঁড়ালো এবং তার হাত দুটি ধরে নরম গলায় বলে, এভাবে বলার মানে কি আয়ু? তুমি কাউকে ভালোবাসো? আয়না উত্তর দিচ্ছে না। কিভাবে বলবে সে সত্যটা সমুদ্রকে? কি হলো, উত্তর দাও। তোমার জীবনে অন্য কেউ আছে কি? আয়না আরো জোরে কেঁদে দিল। মাথা নিচু করে ফেলে সে। ভালোবাসলে তা মাথা উঁচু করে বলতে হয়। এখানে অপমানিত হওয়ার কিছু নেই। আয়না বুঝে পাচ্ছে না কিভাবে সে সমুদ্রকে বলবে সে বিধবা। আয়নার উত্তর না পেয়ে সমুদ্র হুঙ্কার দিয়ে বলে, কথা বলো না কেন মেয়ে? উত্তর দাও বলছি। আয়না কেঁপে উঠে বলে দেয়, আমি আমি বিধবা সমুদ্র। কথাটা শোনা মাত্রই সমুদ্রের চোখ মুখ আস্তে আস্তে শুকিয়ে আসতে লাগলো। তার ভ্রু আপনা আপনি সংকুচিত হলো। সম্ভবত কথা বলার শক্তিও তার লোপ পেয়ে গেছে। আস্তে করে সে আয়নার হাত দুটো ছেড়ে দিয়ে দূরে সরে আসে। আয়না চুপচাপ দাঁড়িয়ে রইল মাথা নিচু করে। রুমে ফিনফতন নীরবতা। সে মাথা নিচু রেখে শুনতে পেল রুমের দরজা কেউ প্রচণ্ড জোরে ধাম করে লাগিয়ে দিল। শব্দটা এত জোরে ছিল যে আয়না চমকে উঠে মাথা তুলে তাকিয়ে দেখে সমুদ্র নেই, রুম ফাঁকা। সে সঙ্গে সঙ্গে ফ্লোরে বসে পড়ে হাউমাউ করে কেঁদে দেয়। আবেগ হাসপাতালে বসে আছে। সামনে একটা মেডিকেল রিপোর্ট রাখা। এই রিপোর্টটা তার।
সে কাঁপা কাঁপা হাতে রিপোর্টটা হাতে নিয়ে পড়তে আরম্ভ করলো। পড়তে পড়তে তার চোখ ভিজে উঠতে লাগে। আবেগ দ্রুত চোখ মুছে নেয়। যা সন্দেহ করেছিল তাই হলো। আবেগের শরীরে ক্যান্সার বাসা বেঁধে ফেলেছে। আবেগ চেয়ারে হেলান দিল। হাত পা কাঁপছে তার। সেকেন্ড স্টেজে আসে বোধ হয়। কি করবে এখন সে? সমুদ্র ভাষার কাউকে জানাতে ইচ্ছুক না সে। সমুদ্র তো ঘুরতে গেছে। যাওয়ার আগে তাকে ফোন দিয়ে পারমিশন নিল। আবেগ খুশি মনেই ছেলেকে যাওয়ার অনুমতি দিয়েছে। কয়েকদিন তো সুস্থই ছিল সে। ক্যান্সার তো আর কালকে বাসা হানেনি। এখন কি করা উচিত তার? আবেগ বেশ চিন্তিত। মোবাইলের ওয়ালপেপারে তার ছেলে মেয়ের ছবি। আবেগের বুকটা কেঁপে ওঠে। সে কি মারা যাবে? মারা গেলেই ভালো হবে। আচ্ছা, মারা গেলেও কি সে শান্তি পাবে না? আবেগ কিছুই চায় না, শুধু চায় এক ফোঁটা শান্তি আর এক চামচ পরিমাণ সুখ। সকালের কড়া মিষ্টি রোদ এসে রোদেলার গায়ে পড়েছে। সে এই মৃদু শীত মৃদু উত্তাপকে বেশ উপভোগ করছে। আপাতত সে এক কাপ রংচা হাতে নিয়ে ছাদে দাঁড়িয়ে আছে। চুলগুলো ভেজা, তাই আরেক হাত দিয়ে চুল চাটছে। চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। আজ সকাল সকালে গোসল সেরে ফেলেছে। রোদেলা ভাবলেশহীনভাবে শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকানোর চেষ্টা করছে। যতই চেষ্টা করছে সূর্যের প্রখর তাপে তার চোখ কুঁচকে ছোট হয়ে আসছে। ফলে আর আকাশের দিকে তাকানো হয়ে উঠছে না তার। সে হতাশার একটা শ্বাস ফেলল। আজকে মঙ্গলবার, সমুদ্রের আজকের বিকেলে আসার কথা। রোদেলার কেন যেন মনে হচ্ছে সমুদ্র আর এই বাসায় আসবে না। আগে আবেগ বলতো সমুদ্র নাকি তার মতো হয়েছে, রোদেলার মতোই জেদ। তখন রোদেলা হাসতো, বিশ্বাস হতো না। এখন মনে হচ্ছে আবেগ ঠিকই বলতো। রোদেলার চোখে পানি এসে যাচ্ছে অতিরিক্ত তাপের ফলে। তার গাও গরম হয়ে আসছে, সেই সাথে চুলও শুকিয়ে গেছে। সে চোখ মুছছে, ছাদ বরাবর মাঝ বরাবর আসলো। ছাদের মাঝখানে কে যেন অ্যালোভেরা গাছ লাগিয়েছে। বেশি বড় না গাছটা, পাশে গোলাপ গাছ। ফুল নেই, শুধু পাতা রয়ে গেছে, তাও পাতাগুলো শুকিয়ে যাওয়ার উপক্রম। সে কাপ হাতে ছাদ থেকে নামতে লাগে। ফিউ থাকলে মনে সব কিছু খুলে বলা যায়, তখন শান্তি পায় সে। ফিউর স্বভাবটা খুবই অদ্ভুত। বেশ চঞ্চল তার মেয়েটা। ছেলেটা আবার ছোট থেকে চুপচাপ স্বভাবের। সকাল হওয়া মাত্রই সমুদ্র আর এক মুহূর্ত দেরি করেনি, কাউকে না জানিয়ে গ্রাম ছেড়ে চলে যায়। গ্রাম পার হয়ে সোজা সদরে উঠে ঢাকার বাস চেপে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। চোখমুখ শক্ত করে বসে থাকে সে। চারপাশের প্রতি চরম বিরক্ত সে। সবকিছু অতিমাত্রায় তুচ্ছ লাগছে তার কাছে। সবচেয়ে বেশি রাগ সে নিজের প্রতি, আর নিজের ভাগ্যের উপরও রাগ লাগছে তার। এদিকে সকাল 10টার দিকে পিউ আয়নার রুমে যায়। রুমে টোকা দিতে দরজা খুলে গেল। সে আস্তে ধীরে রুমে ঢুকে দেখে আয়না মেঝেতে শুয়ে গভীর ঘুমে। আয়নাকে এভাবে ঘুমিয়ে থাকতে দেখে আতকে ওঠে পিউ। তার ভাইকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও নেই ভাই। পিউ আবারও আতকে ওঠে। সে চোখ বুলিয়ে চারপাশ দেখে নেয়, কোথাও আছে নাকি সমুদ্র ভাই। পিউ কি করবে বুঝে পাচ্ছে না। তার মাথাও ফাঁকা হয়ে গেল। সে বুঝতে পারছে কিছু একটা হয়েছে ভাইয়া আর আপার মাঝে। আপা চোখে ঘুমের মধ্যেও পানি লেগে আছে। পিউ রুমের বাহিরেও খুঁজলো বাইকে, কিন্তু বাইয়া কোথাও নেই। উপায় না পেয়ে শ্রাবণকে ডাক দিল সে। শ্রাবণ আর সে মিলে মোটামুটি আশপাশ দেখে নিল। শ্রাবণ ফোন পাওয়ার ব্যাংকে দিয়ে চার্জ দিচ্ছিল। 10% চার্জ হতে সে ফোন অন করে ফেলে। ফোনে সমুদ্রের মেসেজে লেখা, আমি ঢাকায় যাচ্ছি, তোদের সময় হলে চলে আসিস। শ্রাবণ থ মেরে যায়। ভাই এভাবে না বলে কেন চলে গেল? কিছু কি হয়েছে তবে? বড় কোনো সমস্যা? সে চিন্তায় পড়ে যায়। যেভাবেই হোক না কেন দ্রুত এখান থেকে বের হতে হবে। সময় নষ্ট করা যাবে না। শ্রাবণ প্রিয়কে বলে, তুই আলিয়ার আয়না আপাকে রেডি হতে বল, আমরা 15 মিনিটের মধ্যে বের হব। ওকে। প্রিয় গিয়ে আয়নাকে ডাকতে লাগলো। কারো ডাক পেয়ে আয়না দরপড় করে উঠে পড়ে। এক মুহূর্তের জন্য সে সবকিছু ভুলে গিয়েছিল। প্রিয়কে দেখে তার সমুদ্রের কথা মনে পড়ল। আচ্ছা, সকালে সমুদ্র ওইভাবে কেন চলে গিয়েছিল? সে কি তার উপর রেগে আছে? আয়না প্রিয়র দিকে জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তাকালো। প্রিয় বলল, আপা, আমরা এখন রওনা দিব, দেরি করা যাবে না, উঠো প্লিজ। আয়না উঠে দাঁড়ালো। প্রচণ্ড মাথা ব্যথা তার, মনে হচ্ছে মাথা ছেড়ে পড়বে। ডুলু ডুলু পায়ে আয়না গাড়িতে গিয়ে বসলো। আলিয়াও দ্রুত রেডি হয়ে গাড়িতে বসে পড়ে। সবার চোখে মুখে হতাশার ছাপ। না জানি কি হয়। গাড়িতে সবাই একেবারে চুপচাপ থাকলো। কারো মুখে কোনো কথা নেই। আয়না চোখ বন্ধ করে বসে থাকে। তার হাত পাও কাঁপছে। নীরবে কাঁদছে সে। সে চাপা কান্নার শব্দ কেউ শুনতে পায় না। আচ্ছা, তার দোষটা কি? সে বিধবা, এটাই কি তার দোষ? সমুদ্র নাকি তাকে ভালোবাসে, এটাই তার ভালোবাসার নমুনা? অবশ্য এখানে সমুদ্রের কোনো দোষ নেই। দোষ তার কপালের, ভাগ্যের। তার উচিত ছিল সমুদ্রকে আগেই জানিয়ে দেওয়া,
কিন্তু সুযোগ তো আর পায়নি। সমুদ্র অচেতনের মতো পড়েছিল, তখন কারো কথাই তার কানে ঢুকছিল না। সে অবস্থায় এত বড় সত্য আয়না বলতে পারছিল না তাকে। আচ্ছা, সমুদ্র কি তাকে ভুলে যাবে? ভুলে যাক, এটা কেবলমাত্র একটা ভুল। সমুদ্র তার চেয়ে কয়েকশো গুণ ভালো মেয়ে ডিজার্ভ করে। সে তার নখের ধুলাও না। আয়নার চোখ ভরে আসতে লাগলো। হুট করে সে মুখ ভর্তি করে বমি করে দেয়। বাসায় পৌঁছানোর পরপর আয়নার প্রচণ্ড জ্বর আসে। একটু পরপর বমি করতে থাকে সে। আলিয়া নিজেও ক্লান্ত ছিল। আয়নার এমন হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় পরিবারের সবাই ঘাবড়ে যায়। অথই এক দফা চিল্লাচিল্লি শুরু করে দিল। মেঘ নিজেও হতভম্ব, কারণ আয়নার অবস্থা আসলেই ভালো না। রাতের দিকে আয়না অবচেতন হয়ে পড়ে। নিঃশ্বাস নিতে পারছিল না সে। আয়নার বাবা সময় নষ্ট না করে মেয়েকে নিয়ে হাসপাতালে যায়। আলিয়াও সঙ্গে যেতে চেয়েছিল, কিন্তু রাত বেশি হওয়ায় মেঘ সঙ্গে নেয়নি তাকে। হসপিটালে ভর্তি করার পর ডাক্তার বলল সম্ভবত জন্ডিস হয়েছে, টেস্ট করাতে হবে। মেঘ চিন্তিত মুখে মেয়ের ক্লান্ত ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে রইল। বাবা মায়ের কাছে সন্তানই তো সব। এই যে তার এত বুদ্ধিমতী মেয়েটার জীবন যে এতটাই কালো হবে তা কে জানত। মেঘ হতাশার নিঃশ্বাস ছাড়ল। তার বড় মেয়ে হলো বাবা মায়ের অত্যন্ত অনুগত সন্তান। তাকে যদি ডান দিক দিয়ে যেতে বলা হয় সে ডান দিক দিয়েই যাবে, বামে ঘুরেও দেখবে না। কত আশা নিয়ে ভালো একটা ছেলের সাথে মেয়ের বিয়ে দিয়েছিল, কিন্তু কে জানতো এই বিয়েই কাল হবে তার মেয়ের জীবনে। জানলে কোনো দিনই তার মেয়েকে সে বিয়ে দিত না, নিজের কাছেই রেখে দিত সারা জীবন। মেঘের চোখের কোণে পানি চিকচিক করছে। তখনই আয়না ঘুমের মধ্যে নড়ে চড়ে ওঠে, মৃদু আওয়াজ বলে পানি খাবো। মেঘ মেয়েকে আস্তে করে উঠিয়ে বসালো, তারপর পানি খাওয়ালো। আয়নার খিদেও পেয়েছে অনেক, কিন্তু রুচি নেই তার। সে জানে কিছু খেলে সে বমি করে দিবে। আয়না পানি খেয়ে বাবার দিকে তাকালো। এ কি, বাবার চোখে পানি? অবশ্য তার জন্য বহুবার বাবার চোখে পানি এসেছে আগেও। আয়না নিজেকে ধরে রাখতে না পেরে বাবার বুকে আশ্রয় পড়ে কেঁদে কেঁদে বলে, আব্বু, আমি মরে যাই না কেন? কেন তোমাদেরকে এত কষ্ট দেই? আমাকে প্লিজ মেরে ফেলো, আমি বাঁচতে চাই না আব্বু। মেঘ মেয়েকে জড়িয়ে ধরে বসে থাকে। জ্বরের মাথায় মেয়ে বুঝে ভুলভাল বকছে, নাকি তার মেয়ে আবারও ভারসাম্যহীন হয়ে পড়েছে। মেঘ আঁতকে ওঠে। আয়নার বিয়ে 4 মাসের মাথায় আয়নার স্বামী ফাহাদ মারা যায়। বাইক অ্যাক্সিডেন্টেই মারা যায় ফাহাদ। এরপর থেকে মেঘ তার মেয়েকে নিজের কাছে রাখতে চেয়েছিল, কিন্তু আয়নার শাশুড়ি ছেলের বউকে বাপের বাড়ি যেতে দিবেন না। আয়নাও আসতে চাচ্ছিল না। আয়না তখন কুমিল্লা থাকতো। ফাহাদ পরিবার সহ কুমিল্লাতে বসবাস করত। অগত্যায় ফাহাদের মৃত্যু 10 দিনের মাথায় মেঘ তার পরিবার নিয়ে আয়নাকে ওখানেই রেখে চলে আসে। ফোনে প্রতিনিয়ত মেয়ের সাথে কথা হতো তাদের, কিন্তু মাঝের দিকে আয়না ফোনেও ঠিকমতো কথা বলতে চাইতো না। এরপর এত সকালে তার মেয়ে কুমিল্লা থেকে ঢাকায় তাদের বাসায় হাজির। কোনো কথা নেই, বার্তা নেই, মেয়ে চলে এসেছে, তাও সদ্য বিধবা হওয়া। এটুকু ভাবতে মেঘ বাস্তবে ফিরে আসে। আয়না তখন এখনও তাকে জাপটে ধরে বসে আছে। মেঘ মেয়েকে জিজ্ঞেস করে, কিছু খাবি মা? কিছু খাবো না। মেঘ আয়নার মাথায় হাত বুলাতে লাগলো, আবার ভাবনায় ডুব দিল। আয়না বাসায় ফিরে এসে একেবারে চুপচাপ হয়ে গেল। শান্ত থাকতো, কিছু জিজ্ঞেস করলে ফেল ফেল করে চেয়ে থাকতো। কোমল চেহারাটা কালো হয়ে যাচ্ছিল। আয়না ঢাকায় আসার একদিনের মাথায় আয়নার শাশুড়ি আর দেবর এসে উপস্থিত। আয়নাকে নিতে এসেছে। মেয়ের বাবা মা সবসময় বোধহয় একটু নিরুপায়ী হয়, এজন্য তারা যখন আয়নাকে নিয়ে গেলেন মেঘ আটকাতে পারেনি। ভেবেছিল আর কটা দিন গেলে মেয়েকে একেবারে ওখান থেকে এনে নিজের কাছে রাখবে। আয়না যাওয়ার সময় একটা টু শব্দও করেনি। এজন্য মেঘ ভেবে নেয় যে ও যেতে রাজি। সহজ সরল চিন্তাধারার মেয়েকে পাঠিয়ে দেয় শ্বশুরবাড়ি। কিছুদিন ফাহাদের মায়ের সাথে থাকলে উনিও শক্ত হতে পারবে। তিনিও মাত্র যুবক ছেলে হারিয়েছেন। এই মুহূর্তে পরিবারের আরেক সদস্যের বিয়োগাত্মক হয়তো তার মধ্যে প্রভাব ফেলবে, এমন এক চিন্তা করে আয়নাকে যেতে দেয় মেঘ। কিন্তু এটা যে দ্বিতীয় ভুল, তার সম্পর্কে অবগত ছিল না কেউই। এই ঘটনার 15 দিন পর কুমিল্লার এক হাসপাতাল থেকে আয়নার ফোন আসে। মেঘ কুমিল্লা পৌঁছে দেখে তার মেয়ের শরীরে নির্যাতনের দাগ। তার উপর যে অত্যাচার করা হয়েছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। মেঘের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মেয়ের মৃতপ্রায় অবস্থা। আয়নার শ্বশুরবাড়ির কাউকে দেখতে পেল না মেঘ। এদিকে মেয়ে অসুস্থ, মারা যাচ্ছে তার মেয়েটা। মেঘের মাথা খারাপ অবস্থা। নিজেকে মাঝসমুদ্রে জাহাজ ছাড়া মনে হচ্ছিল সেই মুহূর্তে। 2 দিন ধরে নাকি আয়না হসপিটালে ভর্তি। জ্ঞান ছিল না। আয়না কিছুটা সুস্থ হলে তাকে ঢাকায় আনাই হয়, কিন্তু ততদিন আয়না মানসিকভাবে ভেঙে পড়েছিল। রাতে ঘুমাতো না, খাওয়া দাওয়া ছেড়েই দিয়েছিল প্রায়। কান্না করতো সারাদিন, রুম থেকে বের হতো না। আয়নাকে ঢাকায় আনার পর মেঘ জানতে পারলো শ্বশুরবাড়ি থেকে আয়নাকে বের করা দেওয়া হয়েছে,
কারণ ফাহাদের মৃত্যুর পর নাকি তার দেবরের সাথে পরকীয়া চলছিল। যখন এই খবর তাদের কানে আসে, আয়না সেই সময় পুরোপুরি সুস্থ ছিল না, মানসিকভাবে অসুস্থ ছিল কিছুটা। মেঘ তাদের কথা বিশ্বাস করে না, সে জানে তার মেয়ে কেমন। এরপরে আর কোনো যোগাযোগ করেনি আয়নার শ্বশুরবাড়ির লোকদের সাথে। তাদের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছিল, কাজ হয়নি। আয়না অসুস্থ থাকায় সাক্ষী দিতে পারেনি, মামলা ডিসমিস। তারপর এভাবেই 2.5 বছর ধরে আয়না একা একা থাকে রুমে, কারোর সাথে কোনো কথা বলে না। এতদিন পরে মেয়ে কিছুটা স্বাভাবিক হচ্ছে, চিকিৎসা করা হয়েছে, এখন বন্ধ আছে। মেয়েকে আশা নিয়ে ঘুরে এসে কিছুটা রিফ্রেশ হবে, তা না জন্ডিস বাঁধিয়ে আনলো। তার মেয়েটা বুঝি খুব দুর্বল। মেঘ খেয়াল করলো আয়না ঘুমের মধ্যে বিড়বিড় করছে। সে কান পেতে শুনল আয়না সমুদ্রের নাম নিচ্ছে। মেঘ ব্রু কুঁচকে ফেলে। বারান্দায় রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে সমুদ্র। হু হু করে বাতাস বইছে। এই হিম বাতাস যেন বসন্তের আগমনীর বার্তা। প্রকৃতিতে সবকিছু ঘটার আগেই একটা করে পূর্বাভাস দেয়। এই যে শীত ঋতু চলে যাওয়ার আগাম সংকেত পাচ্ছে সে। এখন আর মোটা সোয়েটার পরা যাচ্ছে না। আবার ফাগুন গড়ে ঢোকার আগেই তার মন বুলানো হাওয়া গড়ে নাড়া নাড়ছে। সমুদ্র মুগ্ধ হতে পারল না। প্রকৃতিতে যদি সব কিছুই আগাম সংকেত দিয়েই হয়, তাহলে কেন তাকে কোনোদিন সিগন্যাল দেওয়া হলো না? এত বড় ঘটনা ঘটে গেল, অথচ প্রকৃতি আগেভাগেই নাকি কিছুই জানালো না। সমুদ্র চোখ বন্ধ করে সিগারেট ধরালো। মৃদু হাওয়ায় তার চুল নড়ছে। সে গাইতে লাগলো। হুট করে তার চোখের সামনে আয়নার সাথে প্রথম দেখা হওয়ার সেই মাঝরাতের কথা মনে হলো। সমুদ্র তড়িৎ গতিতে চোখ খুলে ফেলে। তার মাথায় একটা কথায় ঘুরপাক খাচ্ছে, আমার বাঁধন ছেঁড়া প্রাণ। বাক্যটা মর্ম অনেক বেশি গভীর, কেবল জ্ঞানীরাই বুঝবে এর মানে। তোমার সাথে আমি কোনো বন্ধনে আবদ্ধ নেই, কোনো শিকলে আটক নেই, তারপরও তুমিই আমার সব। বাঁধন ছেড়ে যাওয়ার পরেই তুমি আমার প্রাণ। আচ্ছা, তার বাঁধন ছাড়া প্রাণ কে? উত্তরটা সম্ভবত সমুদ্র জানে, কিন্তু এই মুহূর্তে স্বীকার করতে চাচ্ছে না সে। তখনই তার ফোনে কল আসে। বিরক্ত হয় সমুদ্র। 10 মিনিট আগে ফোন অন করেছে। কালকে ঢাকায় পৌঁছানোর পর ও সে ফোন অফ করে রেখেছিল। মন মেজাজ ভালো না জন্য আজকে অন করেনি। এখন বিকেল হয়ে আসছে জন্য ফোন খুলল। আর 10 মিনিট না যেতে কল আসার লাগে। সে বারান্দা থেকে রুমে গিয়ে ফোন রিসিভ করে দেখে আলিয়ার ফোন। ফোন ধরতে অপর পাশ থেকে আলিয়া উদ্বিগ্ন হয়ে বলে, ভাইয়া আপনি ফোন কেন ধরছিলেন না? সমুদ্র কড়া কিছু বলতে চাইলেও কিন্তু কিছু বলল না, চুপ থাকলো। আলিয়া নিচ থেকে বলে ওঠে, আপা আপনার সাথে দেখা করতে চাচ্ছে। আমার সময় নেই, একটু ব্যস্ত আছি। আলিয়া হতাশ হয়ে বলে, আপা 2 দিন ধরে প্রচুর অসুস্থ। ও তো প্রায় সময়ই অসুস্থ থাকে, হসপিটালে ভর্তি। সমুদ্র একথা শুনে চমকে ওঠে, কিন্তু আলিয়াকে তা বুঝতে দিল না। আলিয়া অপর পাশ থেকে কাঁদতে কাঁদতে বলে, আপা কিছুই খেতে পারছে না, জন্ডিস ধরা পড়েছে, বারবার আপনার কথা বলছে, একটু আসেন না ভাইয়া। আচ্ছা দেখি। সমুদ্রের এমন বাবলেশীন কথায় আলিয়া রেগে গিয়ে বলে, দেখি মানে কি? আমার আপা মারা যাচ্ছে আর আপনি আসবেন না? আপা কিন্তু আপনার স্ত্রী হয়। কতটা দায়িত্বহীন জ্ঞানহীন হলে একজন তার অসুস্থ বউয়ের খোঁজও করে না, একা ফেলে রেখে চলে আসে। সে মনীয়। সমুদ্র তাচ্ছিল্যের সুরে বলে, শালিকা রেগে গেলেন তো হেরে গেলেন। আর তোমার বোনই এই বিয়ে মানছে না। এবার বলো আমি কি করতে পারি? আপনি কি মস্করা করছেন ভাইয়া? একদম না। আচ্ছা ডেকে অ্যাড্রেস দাও। কোথায় ভর্তি করিয়েছো তোমার বোনকে? অলোকে আছে, কচুক্ষেত ব্রাঞ্চ। ওখানে কেন অ্যাডমিট করালে? স্কোয়ারে করাতে বেটার হতো। আমরা তো আপনাদের মতো এত বড় লোক না। আচ্ছা আচ্ছা। ফোন কাটার পরেও সমুদ্র ধীরে আসতে ফ্রেশ হলো, শার্ট ইস্ত্রি করলো, তারপর রেডি হয়ে সময় নিয়ে চুল আঁচড়ালো। বাহিরে থেকে তাকে দেখে যেন কেউ নাই বুঝে তার ভিতরে যে ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে। সে ময়নার মা খালাকে ডাক দিল। 1 কাপ কড়া লিকার দুধ চা বানাতে বলে। চা খেয়ে রওনা দিবে। সমুদ্র তার ড্রেসিং টেবিল তথা আয়নার সামনে একটা টুল নিয়ে এনে বসে আছে। কোনো ছেলেই এভাবে আয়নার সামনে বসে থাকে না। এই স্বভাবটা মেয়েদের। ঘন্টার পর ঘন্টা আয়নার সামনে বসে সাজবে গুজবে। তখনই সমুদ্রের ফুফু ইবানা সমুদ্রের রুমে এসে বিচলিত হয়ে বলে, কিরে তুই সকাল থেকে কিছুই খাস না, দুপুরেও ভাত খাসনি, এখন আবার খালি পেটে চা খাবি? কড়া করে লিকার দিয়ে বানাতে বলো। শ্যালশ্যালা হলে কিন্তু মুখও দিব না ফুফু। ইভানা ব্রু কুচকে বলে, তোর হয়েছেটা কি বলতো? সকাল থেকে কিছু খাচ্ছিস না, মনমরা হয়ে বসে আছিস, কিছু বলিসও না। কিছু হওয়ার মতো হলে তো বলবো। ইভানা সমুদ্রকে দেখে বলে, কোথাও বের হচ্ছিস? কোথায় যাবি? সমুদ্র বিড়বিড় করে বললে, আমার আপনহারা প্রাণের সঙ্গে দেখা করতে যাচ্ছি। ইভানা সমুদ্রের কথা শুনতে না পেয়ে বলে, কি বললি? শুনিনি, আবার বল বাবা। কিছু না, চা দিতে বলো জলদি।
ময়নার মা চা দিয়ে গেলেন, কিন্তু চা আসলে শ্যালশ্যালা হয়েছে। মুখে দিতে মুখ বিকৃত হলো সমুদ্রের। চায়ের কাপ টেবিলে রেখে ফোন আর ওয়ালেট নিয়ে হাঁটা ধরল। আপন কারো চেয়ে সম্ভবত আপন হারার কদর বেশি। সমুদ্র যখন হসপিটালে পৌঁছালো তখন বিকেলের শেষ ভাগ। সে দ্রুত পায়ে আগাচ্ছে। জ্যামের কারণে খানিকটা দেরি হয়ে গেছে। তার হাতে ফলের প্যাকেট, ডান হাতে কমলা আর কালো আঙ্গুর, আর বাম হাতে 3টা ডাব। এই ডাব খুঁজে পেতে খানিকটাও দেরি হলো। আনার নিতে চেয়েছিল কিন্তু পায়নি দোকানে। হাসপাতালে ঢুকে আলিয়াকে কল দিল সমুদ্র। ওপাশ থেকে আলিয়া রিসিভ করতে সমুদ্র বলে ওঠে, কত নাম্বার রুমে আসো? 305 নাম্বার রুম। সমুদ্র আচ্ছা বলে সিঁড়ি বেয়ে উপরে 3তলায় উঠল। রুমে ঢুকতেই দেখলো আয়নাকে ঘিরে অনেকেই আছে, মামা, মামি, নানা, আলিয়া। সমুদ্র ব্রু কুচকে মেয়েকে উদ্দেশ্য করে বলে, মামা, এতজনকে ওরা ঢুকতে দিল কেন? এতজন তো এলাও না, মেবি। পারমিশন নিয়েছি। সমুদ্র আয়নার কাছে গেল না, দূর থেকে ফলের প্যাকেটটা আলিয়ার হাতে দিয়ে মুচকি হাসল। সমুদ্রকে দেখে আলিয়ার রাগ লাগছে। এত ফিটফাট হয়ে আসার কি মানে? হ্যাঁ, সে কি দাওয়াত খেতে এসেছে? এত বেহায়া কেন? মনে কি দয়া মায়া বলে কিছুই নেই তার? অসহ্য। সমুদ্র আলিয়াকে প্রশ্ন করে, ব্লাড টেস্টের রিপোর্টটা দেখাও তো। আলিয়া রিপোর্ট হাতে নিল। সে মনোযোগ দিয়ে সবটা দেখল। আসলে রক্তে বিলরুবিনের মাত্রা বেশি। জন্ডিসই হয়েছে আয়নার। বাহিরের পানি খেয়েছিল বোধহয়, যার দরুন এই অসুখ বাঁধালো। তারপর মেঘের কাছে গিয়ে বলে, বাসে নিয়ে যাবেন কবে? মেঘ বলে, কালকে নিয়ে যাব। আয়না তো জ্বরও এসেছে অনেক। আচ্ছা, জ্বর আসা জন্ডিসের লক্ষণ। জ্বর থাকবেই, চিন্তার কোনো কারণ নেই। তখনই আয়না চোখ খুলে। সে বেডে শুয়ে থেকে সমুদ্রের কণ্ঠস্বর শুনে চোখের মনি নাড়াতে থাকে। কোথায় সমুদ্র? দেখতে পাচ্ছে না কেন তাকে? আয়না নিচ থেকে দুর্বল শরীর নিয়ে মাথা ঘুরিয়ে সমুদ্রকে খুঁজতে লাগলো। আলিয়া তার কাছে যায়। সে আয়নার কাছে গিয়ে বসলো। আয়নার দৃষ্টি মাঝ বরাবর গেল। আয়না নিষ্পলক চোখে সমুদ্রের দিকে তাকিয়ে আছে, কিন্তু সমুদ্রের দৃষ্টি তার হাতে থাকা কাগজের দিকে। সে সব মনোযোগ দিয়ে কাগজে দিয়ে রেখেছে। আয়না কাপা ঠোঁটে এত আস্তে করে সমুদ্রকে ডাকলো যে সে বাদে আর কেউই আওয়াজটা শুনতেই পেল না। আয়নার চোখ ভরে উঠেছে। সমুদ্র কি তাকে দেখতে এসেছে? আয়নার মুখ উজ্জ্বল হয়ে গেল। সমুদ্র একবারও আয়নার দিকে তাকায়নি এখনো। সে ঠিক করেছে তাকাবেও না। হাতের প্রেসক্রিপশনটা মামাকে দিতে দিতে বলে, এগুলো ফলো করলেই চলবে। মেঘ বলে, কি কি খাওয়াবো ওকে? সমুদ্র বলল, এখানকার ডাক্তার কিছু বলেনি? না, হাসপাতালে তো খাবারই খাওয়ানো হচ্ছে। এরা হচ্ছে আসল ঢাকার ডাক্তার। সবজি আর ফলমূল খাওয়াবেন, আঁশযুক্ত। একটু পরপর জুস, পানি, শরবত খাওয়াবে। হাই ক্লাস প্রোটিন আর ফ্যাট যেন না খায়। দুধের খাবারও যেন না খায়। কোনো দরকার হলে আমাকে জানাবেন, আর আলিয়া তো আছেই। তখনই আয়না উঠে বসে। সমুদ্র আরশোকে তাকিয়ে বুঝে ফেলে আয়না ঘুম থেকে উঠে বসেছে। সে কথা শেষ করে রুমের বাহিরের দিকে হাঁটা ধরল। সমুদ্র যদি পিছনে দুটো চোখ থাকতো তাহলে বুঝতে পারতো তার প্রস্থান কারো চোখে চোখ ভর্তি পানি এনে দিয়েছে। সমুদ্রের হঠাৎই চলে যাওয়াটা আয়নার মনে ক্ষত করল। সে আহত চোখে দরজার দিকে তাকিয়ে আছে। কিছু সেকেন্ড পর তার চোখ বেয়ে পানি পড়তে লাগে। মেঘ আয়নার কাছে যেতে সে হড়বড় করে বমি করে দিল। প্রচণ্ড দুর্বল লাগছে তার। আয়নাকে শক্ত করে ধরে আছে মেঘ। তখনই আয়না চোখ বন্ধ করে করুণ গলায় বলে, আমি বাসায় যাব আপু, আমাকে বাসায় নিয়ে চলো। আর এক মুহূর্ত এখানে থাকবো না, আমি বাসায় চলে যাব। মেয়ের এমন আবদার ফেলতে পারছে না মেঘ। মেয়ে বাসায় যেতে চায়। কি করা উচিত তার? এই অবস্থায় বাসায় নিবে? আবার যদি অসুস্থ হয়ে যায়? আয়না কাতর গলায় বলে, আমার এখানে থাকতে কষ্ট হচ্ছে, আমি বাসায় যাব। আয়নার মা চুপচাপ বসেছিলেন। এবার সে মুখ খুললেন। তিনি বললেন, বাসায় গেলেও কষ্ট হবে, তার চেয়ে হাসপাতালেই ও থাকুক। আয়নার মলিন মুখের দিকে তাকিয়ে মেঘ মেয়েকে বাসায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। একটা সিএনজি ভাড়া করে মেঘ আর আয়না রওনা হলো। সিএনজির ভিতরে আয়না আরেকবারও বমি করে সিএনজি নোংরা করে দিল। মেঘ মেয়ের পাশে নিয়ে বসে আছে। আয়না বাবার বুকে গুটিসুটি মেরে কাঁদতে লাগলো। সিএনজিওয়ালা পিছনে তাকালে মেঘ অনুরোধের কণ্ঠে বলে, ভাই, আমার মেয়েটা খুবই অসুস্থ, আমি আপনার গাড়ি পরিষ্কার করে দিব, ভাড়াও বাড়িয়ে দিব, সমস্যা নাই। সিএনজিওয়ালা স্মিত হেসে বলে, দরকার নেই, আপনার জায়গা আমার মেয়ে হলে কি আর আমি টাকা বেশি নিতাম? আমি তো এমনি তাকালাম মেয়ের অবস্থা বেশি খারাপ কিনা। মেঘ সিএনজিওয়ালার কথায় নির্বাক। কিছু মানুষের আসলে মানসিকতা এতই উত্তম যে বাবার বাহিরে আবার কিছু মানুষের মানসিকতা এত নিষ্ঠুর যে কল্পনাও করা যায় না। আসলেই মানুষ ভিন্ন ভিন্ন বৈচিত্র্যের হয়। আয়না বাবাকে জড়িয়ে দিয়ে কেঁদে কেঁদেই বলে, আব্বু, আমার এত কষ্ট আর ভালো লাগে না, আমিও সুখে থাকতে চাই, আমি কি আর সুখে থাকতে পারবো না? মেঘ কোনো উত্তর দিতে পারল না। আসলেই কি তার মেয়ে আর সুখে দেখা পাবে না? আয়না সিএনজির দরজায় ছোট আকাশ দিয়ে কালো আকাশটা দেখছে।
রাতে কিন্তু আকাশটা কালো হয়ে যায় না, বরং আমাদের জীবনে আলো থাকে না। এজন্যই আমাদের কাছে রাতের আকাশটা কালো অন্ধকারে বসে রঙিন নীল আকাশ দেখতে পাই না আমরা। আবেগ অস্থিরভাবে পায়চারি করছে। সব কিছু কেমন ধোঁয়াশাময় হয়ে গেছে তার, স্বর্ণ ছাড়া লাগামহীন একদম। কালকে থেকে তার ছেলের মুখের দিকে তাকানো যাচ্ছে না। ভিতরে ভিতরে কি কি চলছে জানে না, চলছে তার যে ছেলের জীবনে সে জানে না। এদিকে সে নিজে অসুস্থ, আর সহ্য হচ্ছে না একাকিত্ব। অন্তত শেষ যে কটা দিন বেঁচে আছে সেই দিনগুলো যেন সুন্দরভাবে কাটে। এই জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আজকে সে রোদেলার বাসায় যাবে, নিজের মেয়ে আর বউকে ফিরিয়ে আনতে যাবে। সে জানে অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু কথায় আছে না, নাই মামার চেয়ে কানা মামা ভালো। শেষ কয়টা দিন সে রোদেলার সাথে থাকতে চায়, এটা তার শেষ ইচ্ছে। জানে অবাগাদের ইচ্ছে ফুসতে নেই, কিন্তু মানুষ মাত্রই তো ইচ্ছে পোষণ করবে। আবেগ রেডি হয়ে রওনা হলো। অনেক দিন পর আবেগ এদিকটাই আসলো। কিছুই বদলে যায়নি, আগের মতোই আছে। দোকানপাটগুলো আর নেই, কিন্তু রাস্তাঘাট আগের মতোই আছে। বেল বাজাতে রোদেলা ভাবল মেঘ এসেছে বোধহয়। সে দ্রুত পায়ে গেট খুলতে গিয়ে চমকে ওঠে। এ কাকে দেখছে সে? আবেগ? রোদেলা চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো আবেগের দিকে। ইস, চেহারার কি অবস্থা! বিধ্বস্ত লাগছে কেমন, মনে হয় শান্তিতে ঘুমায় না কতদিন। খাওয়া দাওয়াও কি ঠিকমতো করে না নাকি সে? আবেগ ক্লান্ত গলায় বলে, ভিতরে আসতে পারি? রোদেলা সরে দাঁড়ালো। তার মুখের বুলি হারিয়ে গেছে। এত বছরের প্রতীক্ষা কি তবে শেষ হতে চলল? আবেগ চুপচাপ সোফায় গিয়ে বসে রোদেলাকে উদ্দেশ্য করে বলে, তুমি না বিকেলে চা খাও? আজকে খেয়ে ফেলেছ নাকি? কেন? আবেগ নির্লিপ্ত গলায় বলে, না খেয়ে থাকলে আমাকেও এক কাপ দিও, আর যদি খেয়ে থাকো তাহলে থাক, লাগবে না। রোদেলার বুকে ছিনছিনে ব্যথা করে ওঠে। সে দ্রুত পায়ে চা বানাতে গেল। তার হাত পা কাঁপছে, গা ঘেমে গেছে তার। রোদেলা চায়ে 2 চামচ চিনি দিয়ে দুধ দিল চায়ে। আবেগ দুধ চা খেতে পছন্দ করে, চিনি ছাড়া চা খায় না সে। সে দ্রুত চা হাতে আবেগের কাছে গেল। আবেগ মাথা নিচু করে বলে, আমি তোমাদের নিতে এসেছি। কথাটা জন করে রোদেলার কানে বাজতে সে চায়ের কাপটা ফেলে দিল। গরম চা তার পায়ে পড়ে যায়। চায়ের কাপের ভাঙা টুকরো চারপাশে ছিটিয়ে গেল। আবেগ বিস্ময়কর দৃষ্টিতে রোদেলাকেই দেখে যাচ্ছে। রোদেলা একদম আগের মতোই আছে। কেন বদলে যায়নি সে? চেহারার মতো কি তার মনটাও অপরিবর্তিতই আছে কি? আজও কি তার মনে আছে? রোদেলাকে শেষ সময়টা কি সে পাশে পাবে? তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে প্রেম প্রদীপ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।